তুমি কিছু বলবে? লজ্জা করছে? এই শোনো না, একটা কথা বলবো। বলো। প্রথম যেদিন তুমি আমাকে এমনি ট্রেনে যাবার সময় দেখেছিলে, সেদিন আমাকে দেখে তোমার ভালো লেগেছিল। তুমি রামায়ণ পড়েছো? মূল সংস্কৃত রামায়ণ আমি পড়িনি, কিন্তু অনুবাদ পড়েছি। ভেরি গুড। শোনো, দণ্ডকারণ্যে সীতাকে প্রথম দেখবার পর রাবণ কি বলেছিলেন জানো? থাক, তোমাকে আরো সব শোনাতে হবে না। ঠিক লাইনগুলো মনে না থাকলেও আমি জানি রাবণ কি ধরনের সাংঘাতিক বর্ণনা করেছিলেন। তুমিও তো এক রাবণ, ডাকাত কোথাকার। দিনে দুপুরে কলকাতা শহরের মধ্যে একেবারে আমাকে চুরি করলে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের লেখা একটি অসাধারণ সুন্দর উপন্যাস মেম সাহেব। আজ শোনাবো উপন্যাসটির প্রথম পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার বাজিয়ে দেবেন কিন্তু, যাতে আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসলেই সবার আগে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে নিমাই ভট্টাচার্যের মেম সাহেব। আজ পড়ব প্রথম পর্ব। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে। ওয়েস্টার্ন কোর্ট, জনপথ, নিউ দিল্লি। দোলা বৌদি, তোমার চিঠি পেলাম। অশেষ ধন্যবাদ। তুমি আমাকে ভালোবাসো, স্নেহ করো, তাই তো তুমি স্বপ্ন দেখো যে আমি ঘর বাঁধি, সুখী হই, একটা রাঙা টুকটুকে বউ আসুক আমার ঘরে, আমাকে দেখাশুনো করুক, একটু ভালোবাসুক, আমার জীবনে একটা অবলম্বন হোক, তাই না? ভাবতে বেশ মজা লাগে। আমার এই ছন্ন ছাড়া জীবনে একটা জুনিয়র দোলা এসে দোলা দিলে অবশ্য মন্দ হতো না। হয়তো তার আবির্ভাব হলে নিজের জীবনটাকে নিয়েও এমন জুয়া খেলতাম না, ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি করতাম না। হয়তো তার ছোঁয়া পেলে বুকের ব্যথাটাও সেরে যেত। হয়তো নিকট ভবিষ্যতে মুসৌরি বা নৈনিতালের কোনো নার্সিংহোমে যাবারও আর কোনো প্রয়োজন হতো না। হয়তো আরো অনেক কিছুই হতো। নিজের কাছ থেকে নিজেকে এভাবে লুকিয়ে রেখে পালিয়ে হয়তো বেড়াতাম না, তাই না দোলা বৌদি? সত্যি কথা বলতে কি, বিয়ে করতে আমার সম্মতি না থাকলেও যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করে তাতে আমার বিশেষ কোনো অসম্মতিও নেই, বরং বেশ আগ্রহী আছে। আর তাছাড়া আগ্রহ না থাকারই বা কি কারণ থাকতে পারে বলো? তুমি তো নিজেই 18 কি 19 বছর বয়স থেকে খোকনদাকে দোলা দিতে শুরু করেছিলে। ইউনিভার্সিটির 2 গেট দিয়ে দুজনে বেরোতে, তুমি ইউনিভার্সিটির দোরগোড়া থেকে 2B বাসে চাপতে, আর খোকনদা মেডিকেল কলেজের পিছন থেকে 9 নম্বর বাসে চাপত। কিন্তু দুজনে 2টি বাসে চাপলে কি হয়, দুজনেই তো নেমে পড়তে লিন্ডসে স্ট্রিটের মোড়ে। ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে ফাঁকা দার্জিলিং উপভোগ করেছ তোমরা দুজনে। এসব আমি জানি। আরও জানি যে তুমি নিজের হাতের কঙ্কন আর গলার মোটা হারটা বিক্রি করেছিলে বলেই খোকনদা এত দিন ধরে রিসার্চ করে PhD হতে পারল। এমনি করে দোলা দিতে দিতে একদিন অকস্মাৎ নিজের দোলনায় তুমি তুলে নিলে খোকনদাকে। এসব আমার নিজের চোখেই দেখা।
আরো অনেককেই তো দেখলাম, মঞ্জরি, লিপি, কণিকা, এরাই কি সব কম খেল দেখালো? আমার প্রথম যৌবনের সেই সবুজ কাঁচা দিনগুলোতে তোমরা সবাই কিন্তু আমাকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছিলে। হয়তো আজও সেই ইনফ্লুয়েন্স শেষ হয়নি। আর ওই অনুরাধা, কত বড় বড় কথা, কত লেকচার, কত তর্ক বিতর্ক। হ্যাঁ, বিয়ে, সরি, শেষ পর্যন্ত একটা পুরুষের তৃষ্ণা মেটাবার জন্য আমাকে স্বীকার করবে? নেভার, নেভার, নেভার। মনে পড়ে দোলা বৌদি? আর সেই অনুরাধা শেষকালে চিৎকার করে হেনরি ফিল্ডিংকে কোট করে বলতো, হিজ ডিজাইনস ওয়ার স্ট্রিক্টলি অনারেবল, অ্যাজ দ্য সেইং ইজ দ্যাট টু রব এ লেডি অফ আর ফার্নিচার বাই ওয়ে অফ ম্যারেজ। তা আমাদের সেই অনুরাধাও তো একদিন বর্ধমানের নীতিশের গলায় মালা পরালো। হ্যাঁ, আমি অবশ্য দিল্লিতে ছিলাম না, তাই অনুরাধার আমন্ত্রণ পেতে একটু দেরি হয়, সেই দৃশ্য দেখার আমার আর সুযোগ হয়নি। কিন্তু হ্যাঁ, তার বউ ভাত আর ফুলসজ্জার দিন আমি কিন্তু বর্ধমান না গিয়ে পারিনি। প্রাচীন কাব্যে আছে অনন্ত যৌবনা উর্বশীর ক্যাবারে ডান্সের ঠেলায় স্বর্গরাজ্যের ম্যানেজিং ডাইরেক্টরদের নাকি সব কাণ্ডজ্ঞান লোপ পেয়েছিল, কিন্তু মুনি ঋষিদের নিচে উর্বশীর ধ্যান ভঙ্গ? না, এ আমি পড়িনি। তবে দেখলাম অনুরাধার বেলায় একটা ভাঙা জিপ গাড়ি, দুটো কনস্টেবল আর একটা পেট মোটা সাব ইন্সপেক্টরের ঘাড়ে চড়ে আইসিএস নীতিশ এমন নাচই নাচালো যে অনুরাধাও একেবারে ক্লিন বোল্ড হয়ে গেল। সেই উৎসবের বাড়িতেই লোকজনের ভিড় একটু পাতলা হলে আমি তার কানে কানে জিজ্ঞাসা করেছিলুম, অনু, এ কি হলো? হ্যাঁ, ছি ছি, শেষ পর্যন্ত একজন পুরুষের তৃষ্ণা মেটাবার শিকার হলে? তা তুমি তো অনুরাধাকে ভালোভাবেই জানো, ও ভাঙবে কিন্তু মচকাবে না। তাই শেক্সপিয়ারের অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা থেকে কোট করে বলল, মাই স্যালাড ডেজ হোয়েন আই ওয়াজ গ্রিন ইন জাজমেন্ট। চমৎকার! তোমাদের এইসব কাণ্ড কারখানা দেখে আমার বিয়ে করার ইচ্ছা হওয়াটা কি স্বাভাবিক নয়? মাঝে মাঝেই ভাবি যে আমিও যদি খোকনদা বা নীতিশের মতো। যার কি ওসব। আচ্ছা দোলা বৌদি, তাছাড়া পাত্র হিসাবে আমি কি খুব খারাপ? বোধ হয় না, তাই না? লেখাপড়া না শিখলেও কলেজে ইউনিভার্সিটিতে গেছি কবছর, খবরের কাগজে স্পেশাল করেসপন্ডেন্ট চাকরিটাও নেহাত মন্দ নয়, বেশ চটক আছে, মাইনেও নেহাত কম পাই না। বাড়ি না থাকলেও গাড়ি আছে, নায়েব না থাকলেও স্টেনও তো আছে। তাছাড়া শুনেছি আজকালকার মেয়েরা বিলেত ফেলত দুষ্টু ছেলেদের নাকি বেশ পছন্দ করে। মেয়েদের বাপ মা স্মার্ট সফিস্টিকেটেড বলে ওইসব দুষ্টু ছেলেদের জামাই করতেও নাকি আপত্তি করেন না। তা সেদিক থেকে তো আমি একেবারে ওভার কোয়ালিফাইড। একবার নয়, বহুবার গেছি বিলেত। লোকে বলে দুষ্টুমিও নাকি করেছি। তাছাড়া আরও একটা ব্যাপার আছে, পটলডাঙ্গার গোবিন্দ বিলেত ফেরত বলে বিয়েতে ফিল্ম স্টারদের মতো ইনকাম ট্যাক্স ফি 10,000 টাকা ব্ল্যাক মানি পেয়েছিল। সুতরাং আমার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল বলেই মনে হয়। হ্যাঁ, কি বলো? আর তাছাড়া তোমার মতো হাই ফার্স্ট ক্লাস পাওয়া এজেন্ট যখন আছে, পয়সাওয়ালা বোকা বোকা লোকের একটা উড়ু উড়ু মেয়ে শিকার করা অধ্যাপিকা দোলা সরকারের পক্ষে নিশ্চয়ই খুব কষ্টকর নয়? তবে তার আগে মেম সাহেব উপাখ্যানটা তোমাদের সবার একবার জেনে রাখা দরকার। আমার ওই কালো মেম সাহেবকে নিয়ে তোমরা অনেক দিন হাসি ঠাট্টা করেছ, হয়তো কিছু ধারণাও করেছ মনে মনে। শুধু তুমি কেন, অনেকের মনেই আমার মেম সাহেবকে নিয়ে অনেক প্রশ্ন। কেউ কেউ ভাবে মেম সাহেব বলে আসলে কেউ নেই, পুরোটাই হলো গুল 420। আবার কেউ কেউ ভাবেন মেম সাহেবকে আমি শুধু ভালোই বাসিনি, বিয়েও করেছি। নানা ধরনের লোকজনের কাছ থেকে মেম সাহেব সম্পর্কে চিঠিপত্রও আমি নেহাত কম পাই না। যার সঙ্গে নতুন আলাপ হয় তিনি প্রশ্ন করেন যে মেম সাহেবকে। ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবার ওই এক প্রশ্ন। এই তো কদিন আগে দিল্লি ইউনিভার্সিটির এক তন্নি শ্যামার সঙ্গে আলাপ হলো। বাড়িতে নিয়ে গেলেন, দুটো থিন অ্যারারুট বিস্কুট, একটা প্যারা সন্দেশ আর এক কাপ চা দিয়েই মুচকি হেসে তিনি জিজ্ঞাসা করলেন,
যে মা জানতে চাইছিলেন মেম সাহেবের আসল নাম কি। বছরখানেক আগে শিউরি থেকে এক বৃদ্ধা পার্সেল করে একটা লাল টুকটুকে সিল্কের শাড়ি পাঠিয়েছিলেন জানো তো, সঙ্গে একটা ছোট্ট চিঠি লিখেছিলেন, তোমার মেম বউকে এই শাড়িটা আশীর্বাদী পাঠাচ্ছি। বিদেশি মেমকে এই শাড়িটা পরলে নাকি খুব ভালো লাগবে। তা মাতৃতুল্যা স্নেহাতুর বৃদ্ধাকে আমি লিখেছিলাম, মা শাড়িটা আপনি সাবধানে রেখে দিন, সময় মতো আপনার মেম বউকে নিয়ে ওখানে গিয়েই শাড়িটা না হয় গ্রহণ করব। মেম সাহেবকে নিয়ে আরো কত কি কাণ্ডই যে হয়। তাই তো এবার ভেবেছি যে তোমাদের সঙ্গে এমন করে আর লুকোচুরি না খেলে পুরো ব্যাপারটাই আমি তোমাদের খুলে বলবো। তাছাড়া আমার জীবনের এইসব ইতিহাস না জানলে তোমার পক্ষে ঘটকালি করারও অসুবিধা হতে পারে। তোমাকে সব কিছু লেখার আগে নৈতিক দিক থেকে মেম সাহেবের একটা অনুমতি নেওয়াও দরকার। কিন্তু আজ সে এত দূরে চলে গেছে যে তার অনুমতি জোগাড় করা প্রায় অসম্ভব। আর হ্যাঁ, তাছাড়া ওর ঠিকানাটাও আমার জানা নেই। মনে হলো আমার চিঠি পড়ে তুমি ঘাবড়ে গেছো। গত চিঠিতে বিশেষ কিছুই লিখিনি, এমনকি গৌরচন্দ্রিকাও পূর্ণ হয়নি। সুতরাং এখনই নার্ভাস হবার কি আছে? তাছাড়া তুমি না মেয়ে, অন্যের প্রেমের ব্যাপারে তোমাদের তো আগ্রহের শেষ নেই, শিক্ষিতাই হোক আর অশিক্ষিতাই হোক। প্রেমপত্র সেন্সর করতে মেয়েরা তো একেবারে শিরোমণি। ইউনিভার্সিটির জীবনে তো দেখেছ, লেকচার শোনা, কফি হাউসে আড্ডা দেবার মতো অন্যদের প্রেমপত্র হাত করাও প্রায় সব মেয়েদের নিত্যকার কাজ ছিল। গণ্ডগ্রামে যাও, সেখানেও দেখবে পারুল বৌদির চিঠি অন্নপূর্ণা ঠাকুরজি না পড়ে কিছুতেই ছাড়বে না। শুনেছি স্কুল কলেজে মেয়েদের চিঠি এলে দিদিমণিরাও একবার নাকি চোখ না বুলিয়ে ছাড়েন না। ছাত্রীদের অভিভাবকত্ব করবার অছিলায় চুরি করে প্রেমপত্র পড়াটা কিছুটা আইনসম্মত করা যেতে পারে মাত্র, কিন্তু তার বেশি আর কিছু নয়। তাছাড়া প্রেমের কাহিনী জানতে মেয়েদের অরুচি, কলিকালে না জানি আরো কত কি দেখব আর শুনব। মেয়ের বিয়ে হলে মা পর্যন্ত জানতে চান, হ্যাঁ রে খুকি, জামাই আদর টাদর করেছিল তো? হাজার হোক মা তো ঠিক খোলাখুলি ভাবে তো আর সব কথা জিজ্ঞাসা করতে পারেন না, তাই ঘুরিয়ে আদর টাদর করার খবর নেন। বাসর ঘর তো মাসি খুড়ি থেকে দিদিদের ভিড়ে একেবারে গিজগিজ করে। আর সেই সতী সাবিত্রী, সীতা দময়ন্তী থেকে শুরু করে আমাদের মা মাসিরা যে সভ্যতা ও সংস্কৃতির ধ্বজা বহন করে এনেছেন, শত বাধা বিপত্তি অগ্রাহ্য করে যে ঐতিহ্যের ধারা অম্লান রেখেছেন, আজ তুমি কিনা সেই মহান আদর্শ থেকে বিচ্যুত হবে, এ যে আমি ভাবতেই পারিনি। সর্বোপরি আমি যখন নিজে তোমায় স্বেচ্ছায় সব কথা বলছি, তখন তোমার লজ্জা সংকোচের কি কারণ থাকতে পারে? আর তোমাকে ছাড়া আমার এই ইতিহাস কাকে জানাবো তুমি বলতে পারো? তুমি আমার থেকে মাত্র 1 বছরের সিনিয়র হলেও তোমাকে আমি সেই প্রথম পরিচয়ের দিন থেকেই ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি। খোকনদার প্রতি তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা যেদিন থেকে আবিষ্কার করেছি, সেই দিন থেকে তুমি আমার দোলা বৌদি হয়েছ। ছাত্র জীবনের সেই শেষ দিনগুলোতে আর আমার কর্মজীবনের প্রথম অধ্যায়ে তুমি আর খোকনদা যেভাবে আমাকে সাহায্য করেছ, সহানুভূতি জানিয়েছ, তার কোনো তুলনা হয় না। তাই তো জীবনের সমস্ত সুখে দুঃখে প্রথমেই মনে পড়ে তোমাদের কথা। মেম সাহেবের ব্যাপারটা ইচ্ছে করে জানাইনি জানো তো। তোমরা হয়তো কিছু কিছু আঁচ করেছিলে, কিন্তু খুব বেশি জানতে পারোনি। ভগবানের দয়ায় আমি দিল্লি চলে আসায় নাটকটা আরো বেশ জমে উঠেছিল। আমি ভেবেছিলাম তোমাকে আর খোকনদাকে একটা সারপ্রাইজ দেব, তাই কিছু জানাইনি। কিন্তু আর দেরি করাটা হয়তো ঠিক হবে না। তুমি যখন আমার বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছ, তখন সবকিছু না জানানোটা অন্যায় হবে। আর শুধু মেম সাহেবের কথাই নয়, আমার জীবনে যেসব মেয়েরা এসেছে তাদের সবার কথাই তোমাকে লিখব, সব কিছু তোমাকে জানাবো, কিচ্ছু লুকোবো না। আর কিছু না হোক, তোমাকে হলপ করে এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি যে আমার এই কাহিনী তোমার খুব একটা খারাপ লাগবে না। যদি ভাষাটাকে একটু এডিট করো, তাহলে হয়তো ছাপা হয়ে একটা বইও বেরোতে পারে। সুতরাং হে আমার দোলা বৌদি, ধৈর্য ধরো।
হে আমার খোকনদার প্রাণের প্রিয়, দোলে দোদুল দোলে দোলনা দোলা, তোমার ভাতৃসম লক্ষণ দেবরের প্রতি একটু কৃপা করো, তার ইচ্ছা পূর্ণ করো। সেদিন কি তিথি, কি নক্ষত্র, কি লগ্ন ছিল তা আমি জানি না। জীবন নদীতে এত দীর্ঘদিন উজান বইবার পর বেশ বুঝতে পারছি যে সেদিন বিশেষ শুভ লগ্নে আমি পৃথিবীর আলো দেখিনি। এই পৃথিবীর বিরাট স্টেজে বিচিত্র পরিবেশে অভিনয় করার জন্য আমার প্রবেশের কিছুকালের মধ্যেই মাতৃদেবী প্রস্থান করলেন। একমাত্র দিদিও আমার জীবন নাট্যের প্রথম অঙ্কেই জামাইবাবুর হাত ধরে শ্বশুরবাড়ি কেটে পড়ল। আমার জীবনের সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই আমি নারী ভূমিকা বর্জিত নাটকে অভিনয় করেছি। ছোটবেলায় আমি বোবা বা বিকলাঙ্গ ছিলাম না, কিন্তু মা বলে কোনো শব্দ উচ্চারণ করতে সেদিনও পারিনি, আজও পারি না, ভবিষ্যতেও পারবো বলে আশা করি না। শ্রদ্ধানন্দ পার্কে আমি যেসব ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতাম তাদের বিচিত্র আচরণ দেখে স্তম্ভিত না হয়ে পারতাম না। 5-6 বছর বয়সে আমি নিজে গিয়ে বৈঠকখানা বাজারের বিরজা মিষ্টান্ন ভাণ্ডার থেকে খাবার কিনে এনে একলা একলা খেতাম। কিন্তু ওই খেলার সঙ্গীরা সব সময় মায়ের বা দিদির হাতে খেত। খেলতে খেলতে একটু পড়ে গিয়ে যদি কারোর হাত পা একটু ছড়ে যেত তবে সঙ্গে সঙ্গে মার কোলে চড়ে বাড়ি চলে যেত। ওরা মাকে জড়িয়ে ধরে কাঁদত, কিন্তু এক পাও হাঁটতে পারত না। অনেকদিন আমারও অমন কেটে গেছে, রক্ত বেরিয়েছে, কিন্তু কই, আমি তো কাঁদিনি, আমি তো কারোর কোলে চড়ে বাড়ি যাইনি। আমার নিশ্চয়ই ব্যথা লাগতো না। আসলে ছোটবেলায় মাকে হারালে নিশ্চয়ই শিশুদের ব্যথা ট্যাথা লাগে না, তাই না দোলা বৌদি? বাবা পেটের দায়ে এত দীর্ঘ সময় বাইরে কাটাতেন যে আমার বেশ মজা হতো। আশেপাশের বাড়িতে ঘুরে ঘুরে আমি অনেক মজা দেখতাম। সন্ধ্যার অন্ধকার একটু গাঢ় হলেই আশেপাশের বাড়ির ওরা সবাই ঘুমে ঢুলে পড়ত, কিন্তু কই, আমার তো ঘুম পেত না। আমি তো রোজ রাত্রি 10টা পর্যন্ত জেগে বসে থাকতাম বাবার জন্য। সবচাইতে মজা হতো স্কুলের পরীক্ষার সময়। আমার প্রায় সব বন্ধুরই মা এক হাতে দুধের গেলাস, অন্য হাতে কিছু খাবার নিয়ে লোহার বড় গেটটার বাইরে দাঁড়িয়ে থাকতেন। ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েগুলো হুড়মুড় করে দৌড়ে গিয়ে দুধ আর মিষ্টি খেত, কিন্তু কই, আমার জন্য তো কেউ কোনোদিন দুধের গেলাস নিয়ে দাঁড়িয়ে থাকতো না। ঘণ্টা পড়লে আমি তো কোনোদিন হুড়মুড় করে ছুটে গিয়ে দুধ মিষ্টি খেতে পেতাম না। পুজোর সময় সবাই কত দামি সুন্দর চকচকে জামা পরত। সন্ধ্যের পর ওরা সবাই ওইসব জামা কাপড় পরে ফিটফাট হয়ে সেজে গুজে মার হাত ধরে দিদির কোলে চড়ে দুর্গা ঠাকুর দেখতে বেরোতো। আর আমি আগর পাড়ার ইজের আর শার্টটা পরে সকাল দুপুরে এত ঘুরোঘুরি করতাম যে সন্ধ্যের সময় বেশ আরামে ঘুমোতে পারতাম। বিজয়ের দিন ওদের সবাইকে কতজনে আশীর্বাদ করত, কত মিষ্টি দিত, কিন্তু বাবা ছাড়া আমাকে আর কেউ আশীর্বাদ করত না, মিষ্টিও দিত না। এমনি করেই কেটেছে আমার শৈশব কৈশোর। সেদিন বুঝিনি, কিন্তু আজ বুঝেছি যে গাছ থেকে ভালো ফুল ফল পেতে হলে একটু সার দেবার দরকার। শৈশবে মার ভালোবাসার ওই একটু সার পেলে হয়তো আমি এমন নীরস শুষ্ক বাবলা গাছ হতাম না। আমার জীবনটাও হয়তো অনন্ত দিগন্ত প্রসারী মরুপ্রান্তর হয়ে উঠত না। সব মানুষই মাকে হারায়, কেউ শৈশবে, কেউ কৈশোরে, কেউ যৌবনে, কেউ বা প্রৌঢ়ত্বে বা বার্ধক্যে। কৈশোরে বা যৌবনে, প্রৌঢ়ত্বে বা বার্ধক্যে মাকে হারানোর অল্প বিস্তর কিছু সান্ত্বনা আছে, কিন্তু আমার মতো যে শৈশবে মাকে হারায়, মাতৃস্নেহের স্বাদ উপলব্ধি করবার পর্যন্ত যার ক্ষমতা হয়নি, সে যদি মাতৃহীন হয় তবে তার কি সান্ত্বনা? অনেকে মাকে পায় না, কিন্তু তার স্মৃতির স্পর্শ তার প্রতি পদক্ষেপে। মার ঘর, মার বিছানা, মার বাক্স, মার ফার্নিচার, মার ফটো থাকলেও একটা আবছা ছবি মনের পর্দায় উকি দেবার অবকাশ পায়, কিন্তু আমার পোড়া কপালে তাও সম্ভব হয়নি। নিমতলার শ্মশান ঘাটে মার একটা ফটো তোলা হয়েছিল। 5 টাকা দিয়ে
3 কপি পাওয়াও গিয়েছিল, কিন্তু আমাদের নিয়মিত বাসা বদলের দৌলতে 2টি কপি নিরুদ্দেশ হয়ে যায়। আর 3য় কপিটি দিদির সংসারে ক্ষুধার্ত উইপোকার উদরের জ্বালা মেটাচ্ছে। মানুষের জীবনে প্রথম ও প্রধান নারী হচ্ছে মা। তার স্নেহ, তার ভালোবাসা, তার চরিত্র, আদর্শ প্রতি পুত্রের জীবনেই প্রথম ও প্রধান সম্পদ। আমি সেই স্নেহ, স্পর্শ, ভালোবাসা ও সম্পদ থেকে চির বঞ্চিত হয়ে গেছি। তাই তো আমার জীবনে নারীর প্রয়োজন ও গুরুত্ব উপলব্ধিতে আমার অনেক সময় লেগেছে। ছোটবেলায় মাকে হারিয়ে ও আশেপাশে কোনো বোন বা অন্য কোনো নারী চরিত্র না থাকায় মেয়েদের সম্পর্কে আমার শঙ্কা ও সংকোচ বহুদিন কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আমার কৈশোরের সেই দিনটির কথা ভাবলে আমার আজও হাসি পায়। তখন ক্লাস 9 থেকে 10-এ উঠেছি। সবে পাখনা গজানো শুরু হয়েছে। হাফ প্যান্ট ছেড়ে মালকোচা দিয়ে ধুতি পরা ধরেছি। ফুল হাতা শার্টের হাতা না গুটিয়ে পড়লে বেশ বোকা বোকা মনে হয়। শ্রদ্ধানন্দ পার্কে পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল পেটাতে বেশ আত্মসম্মানে লাগে। বিকেলবেলার একমাত্র রিক্রিয়েশন 2-4 জন বন্ধু মিলে পাড়ার এদিক ওদিক ঘুরে ফিরে আড্ডা দেওয়া। মন্টুদার বাড়িতে আমার যাতায়াত ছিল, ঋদ্ধতাও ছিল। 2-1 পৌষ সংক্রান্তির দিন মন্টুদার মা আমাকে আদর করে পিঠে পায়েস খাইয়েছিলেন। শুনেছি দিদির বিয়ের সময় মন্টুদাদের বাড়ির সবাই খুব নাকি সাহায্য করেছিলেন। ওই বাড়ির সবার সঙ্গেই আমার পরিচয় ছিল। ওদের পরিবারের অনেক খবরই আমি রাখতাম, তবে জানতাম না শুধু নন্দিনীর কথা। ছোটনাগপুরের মালভূমি থেকে মন্টুদার এই চঞ্চলা কিশোরী ভাইজি কবে অকস্মাৎ মহানগরীতে আবির্ভূতা হয়েছিলেন সেই খবর আমি রাখিনি। তিনিও যে 9 থেকে 10-এ উঠে মির্জাপুরের বিনাপানি বালিকা বিদ্যালয়কে ধন্য করার জন্য যে কলকাতা এসেছেন তাও আমি জানতাম না। জানতাম না আরো অনেক কিছুই। জানতে পারিনি যে 14 বছর বয়সেই তিনি তার জীবন নাট্যের নায়ক খুঁজতে বেরিয়েছেন। এসব কিছুই আমি জানতাম না। একদিন মন্টু তাদের বাড়ি থেকে 2-1 গল্পের বই নিয়ে বেরুবার সময় মাথার উপর একটা কাগজের প্যাকেট এসে পড়ায় চমকে গেলাম। কুড়িয়ে নিয়ে দেখলাম একটা খাম। নাম ঠিকানা কিছুই লেখা ছিল না, শুধু লেখা ছিল তোমার চিঠি। তোমার চিঠি মানে আমার চিঠি? মুহূর্তের জন্য ঘাবড়ে গেলাম। 2-1 মিনিট বোধহয় থমকে দাঁড়িয়েছিলাম। আর একটু হলেই চিৎকার করে মন্টু তাকে ডাকও দিতাম, কিন্তু হঠাৎ কেন যেন আমার মাথায় বুদ্ধি গজালো। চারপাশটা এক নজরে দেখে নিলাম। শুধু বুড়ো কাকাতুয়া পাখিটা ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। খামটা নিয়ে একটু নাড়াচাড়া করলাম। উপরের লেখাটা বার কয়েক পড়লামও, তোমার চিঠি। তারপর দৃষ্টিটা তেতলার দিকে ঘুরিয়ে নিতেই কোনার ঘরের জানলায় হাসি খুশি ভরা একটা সুন্দরী কিশোরীকে দেখলাম। অনেকদিন আগেকার কথা, সবকিছু ঠিক মনেও নেই, তবে আবছা আবছা মনে পড়ে কি যেন একটা ইশারা করে নন্দিনী লুকিয়েছিল। নারী চরিত্র সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকলেও আমার বুঝতে কষ্ট হয়নি যে চিঠিটা নন্দিনীরই লেখা। প্রায় ছুটতে ছুটতে বাসায় এলাম। ঘরের দরজায় খিল বন্ধ করে চিঠিটা একবার নয় অনেকবার পড়লাম। চিঠির ভাষাটা আজ আর মনে নেই, কিন্তু ভাবটা একটু একটু মনে পড়ে। কিছুটা উচ্ছ্বাস, কিছুটা আবেগ ছিল চপলা কিশোরী নন্দিনীর ওই চিঠিতে। চিঠিটা পেয়ে ভালোও লেগেছিল, আবার ভয়ও লেগেছিল, আর তার চাইতে আরো বেশি লেগেছিল অবাক। ধনীর দুলারির জীবন উৎসবে আমার আমন্ত্রণ। আমার মতো একটা ভাঙা ডিঙি নৌকো চড়ে নন্দিনী জীবন সাগর পাড়ি দেবে, এ তো আমি কল্পনাও করতে পারিনি। নন্দিনী তার চিঠির উত্তর চেয়েছিল, কিন্তু আমার সাহস হয়নি, উৎসাহও আসেনি। উত্তর দিইনি, তবু আবার চিঠি পেয়েছিলাম। ইঙ্গিত পেয়েছিলাম আমি নাকি তার মানস রাজ্যের রাজপুত্তুর। পক্ষীরাজ ঘোড়ায় চড়ে নন্দিনীকে নিয়ে অভিষিক্তা করব আমার জীবন সঙ্গিনী রূপে। আরো অনেক স্বপ্নই দেখেছিল সে। জীবন যার প্রাচুর্যে ভরা, বিলাসিতা করা যার স্বভাব, তার পক্ষে এমন অহেতুক স্বপ্ন দেখা হয়তো স্বাভাবিক, কিন্তু আমার মতো দৈন্য ভরা কিশোরের পক্ষে এমন স্বপ্ন দেখা তো সম্ভব ছিল না। তাই তো তার সে আমন্ত্রণ আমি গ্রহণ করতে পারিনি। সে আমন্ত্রণ গ্রহণ করার মতন ক্ষমতা বা সাহসও আমার ছিল না। নন্দিনীকে আমি ভালোবাসিনি, কিন্তু প্রাণ চঞ্চলা এই কিশোরীকে ভুলব না আমি কোনো দিন। সে আমার জীবন যজ্ঞের
উদ্বোধন সঙ্গীত গেয়েছিল। এই কিশোরী আমার জীবন নাট্যমঞ্চে শুধু একটু উঁকি দিয়েই সরে গিয়েছিল। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবার অবকাশ পায়নি, কিন্তু তবু তার এক অনন্য ভূমিকা রয়ে গেছে আমার কাছে। বিএ বা এমএ পাশ করার পর জীবনের বৃহত্তর পটভূমিকায় অতীতের অনেক স্মৃতি হারিয়ে যায়, কিন্তু হারিয়ে যায় না পাঠশালার গুরু মহাশয়ের স্মৃতি। নন্দিনী আমার ঠিক তেমনই একটি অমূল্য স্মৃতি। সে আমার ভোরের আকাশের একটি তারা। সে তারার জ্যোতিতে আমি আমার জীবন পথ চলতে পারিনি, বা তার প্রয়োজনও হয়নি, তবু সে আমার জীবন দিগদর্শনে সাহায্য করেছিল। সর্বোপরি সে আমাকে আমার আমিত্ব আবিষ্কারে সাহায্য করেছিল। ভালোবাসা কি এবং তার কি প্রয়োজন সেদিন আমি বুঝিনি, জানিনি। নন্দিনী কেন আমাকে ভালোবেসেছিল, সে কি চেয়েছিল, কি পেয়েছিল, কিছুই আমি জানি না। শুধু এটুকুই জানি, আমার সুখে সে সুখী হতো, আমার দুঃখে সে লুকিয়ে লুকিয়ে চোখের জলও ফেলেছে। ছন্দবদ্ধভাবে ওইসব অনুভূতির প্রকাশ করবার সুযোগ কোনোদিনই সে পায়নি, কিন্তু যখনই সে সুযোগ এসেছে নন্দিনী তার পূর্ণ সদ্ব্যবহার করেছে। সরস্বতী পুজোর আগের দিন মরবার সময় থাকতো না। খাওয়া দাওয়া তো দূরের কথা, ঘুমোবার পর্যন্ত সময় পেতাম না। সারা দিন রাত্রি রিপন স্কুলে কাটাতাম। নন্দিনী ঠিক জানতো আমি কোনো গরম জামা নিয়ে যাইনি। সন্ধ্যের পর এক ফাঁকে একটা আলোয়ান নিয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে দিয়ে আসতো। বলতো, আচ্ছা তোমার কি ঠান্ডাও লাগে না? যদি জ্বরে পড়ো তাহলে কি হবে বলো তো? একবার সত্যি সত্যি আমি খুব অসুস্থ হয়েছিলাম। 9টা বাজতে না বাজতেই বাবা তো বিদায় নিতেন। ফিরতে ফিরতে সেই রাত 10টা। অখিল মিস্ত্রি লেনের ওই বিখ্যাত ভাঙা বাড়িটায় অন্ধকার কক্ষে আমি একলা থেকেছি। মন্টু তাদের বাড়ি থেকে আমার পথ্য সরবরাহের ব্যবস্থা হয়েছিল তখন নন্দিনীর আগ্রহেই। দুবেলা স্কুলে যাতায়াতের পথে নন্দিনী আমাকে দেখে যেত, হয়তো একটু সেবা যত্নও করত। এসব অভিজ্ঞতা আমার ছিল না। শুধু আমার জন্য একজন পথ চেয়ে বসে থাকবে, আমাকে ভালোবেসে সেবা করে যত্ন করে কেউ মনে মনে তৃপ্তি পাবে, আমি এসব ভাবতেই পারতাম না। নন্দিনী আমার জীবনে সেই অভাবিত অধ্যায়ের সূচনা করে। ম্যাট্রিক পাশ করার পর নন্দিনী বম্বে চলে গেল। আমার জীবনে সেই ক্ষণস্থায়ী অধ্যায়েরও পরিসমাপ্তি ঘটল। কিন্তু তবু সে আমার জীবন থেকে একেবারে বিদায় নিল না। চিঠিপত্র নিয়মিত আসতো আমার জন্মদিনে একটা করে শুভেচ্ছা। আমি রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি নই। আমার মতো সাধারণ মানুষের জন্মদিনে যে কোনো উৎসব বা অনুষ্ঠান হতে পারে তা তো আমার কল্পনার বাইরেই ছিল। আমার জন্মদিনে বাবা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে অফিসে দৌড় দিতেন। সেবারেও এই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি। কিন্তু বিকেল বেলায় নন্দিনী তার টিফিনের পয়সা বাঁচিয়ে আমার জন্য সামান্য কিছু উপহার এনে আমাকে একেবারে চমকে দিয়েছিল। নন্দিনী আজ অনেক দূরে চলে গেছে। সুখ শান্তিতে স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করছে। তার আজ কত কাজ, কত দায়িত্ব, কিন্তু তবুও একটা গ্রিটিংস টেলিগ্রাম পাঠাতে সে ভোলে না আমার জন্মদিনে। কলকাতা থেকে বিদায় নেবার পর আমার সঙ্গে নন্দিনীর আর দেখা হয়নি। এমএ পড়ার সময় ওর বিয়ে হলো এক আইএএস পাত্রের সঙ্গে। নিমন্ত্রণ পত্রের সঙ্গে একটা ব্যক্তিগত অনুরোধও আমার কাছে এসেছিল, কিন্তু আমার পক্ষে তখন বম্বে যাওয়া আদৌ সম্ভব ছিল না। টিউশনির টাকা আগাম নিয়ে 15 টাকা দামের একটা তাঁতের শাড়ি পাঠিয়েছিলাম। ইতিমধ্যে আমি আমার জীবনযুদ্ধে এমন মেতে উঠেছিলাম যে নন্দিনীকে মনে করার পর্যন্ত ফুরসত পেতাম না। প্রায় 10 বছর পরে আমি গ্যাংটক গিয়েছিলাম কি একটা কাজে। 3-4 দিন পরে কলকাতার পথে শিলিগুড়ি ফিরছিলাম। পথে আটকে পড়লাম। সেবক ব্রিজের কাছে কিছুটা ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। কুলি মজুরের দল রাস্তা পরিষ্কারে ব্যস্ত। আমার মতো অনেকেই প্রকৃতির এই খেয়ালিপানায় বিরক্ত হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন। রাস্তা পরিষ্কার হতে তখন আরো ঘন্টা 2 লাগবে। এই দীর্ঘ অবসরে অনেকের সঙ্গেই আলাপ পরিচয় হলো। কার্শিয়াংয়ের এক তরুণ ডিএসওর সঙ্গেও বেশ ভাব হয়ে গেল। মাস কয়েক পরে আবার কর্ম উপলক্ষে দার্জিলিং যাচ্ছিলাম। পথে কার্শিয়াং পড়বে। মনে মনে ঠিক করেছিলাম এসডিও সাহেবের সঙ্গে দেখা করব। শিলিগুড়ি থেকে কার্শিয়াং এলাম।
হঠাৎ অফিসে গিয়ে হাজির হওয়ায় এসডিও সাহেব খুব চমকে গেলেন। পরপর 2 কাপ কফি গিলেই পালাবার উপক্রম করছিলাম, কিন্তু এসডিও সাহেব বললেন, আরে তা কি হয় মশাই, হ্যাঁ, আমার কোয়ার্টারে যাবেন, লাঞ্চ খাবেন, তারপর বিকেলের দিকে আপনি দার্জিলিং যাবেন, কেমন? আমার উত্তরের কোনো অপেক্ষা না করেই এসডিও সাহেব কোয়ার্টারে টেলিফোনে স্ত্রীকে জানালেন, হ্যালো নন্দা, আমার এক বন্ধু এসেছেন বুঝলে, কলকাতা থেকে, লাঞ্চে ওকে নিয়ে আসছি, তুমি একটু ব্যবস্থা করো। গোটা 12 নাগাদ এসডিও সাহেব আমাকে নিয়ে কোয়ার্টারে গেলেন। ড্রয়িং রুমে আমাকে বসিয়ে রেখে স্নান করবার জন্য বিদায় নিলেন। মিনিট কয়েক পরে আর কেউ নয়, স্বয়ং নন্দিনী কফির কাপ নিয়ে এসে আমার সামনে হাজির হলো। দুজনেই একসঙ্গে বলেছিলাম, তুমি? সেদিন কার্শিয়াং পাহাড়ের সমস্ত কুয়াশা ভেদ করেও নন্দিনীর চোখে মুখে যে উজ্জ্বলতা, যে আনন্দ দেখেছিলাম, তা সত্যি কোনো দিন ভুলব না। এসডিও সাহেবকে বলেছিলাম, আপনি যে মন্টুদার বাড়ির জামাই তা তো আমি জানতাম না। সংক্ষেপে তাকে জানালাম ওর শ্বশুরবাড়ির সঙ্গে আমার ঋদ্ধতার কথা। গোপন করিনি যে তার স্ত্রীর সঙ্গে ছোটবেলায় আমি খেলাধুলাও করেছি। এসডিও আমাকে শ্বশুরবাড়ির দূত মনে করে একেবারে আনন্দে মেতে উঠলেন। লাঞ্চের টেবিলে 1 গ্লাস স্কোয়াশ হাতে দিয়ে আমার হেলথের জন্য প্রপোজ করে নিয়ে ঘোষণা করলেন, মিস্টার জার্নালিস্ট আজ রাত্রে এক স্পেশাল ডিনারে চিফ গেস্ট হবেন এবং কার্শিয়াংয়ে রাত্রিবাস করবেন, কেমন? আমি বললাম, না না, তা কি হয়? এসডিও সাহেব বললেন, ভুলে যাবেন না, আমি শুধু অ্যাডমিনিস্ট্রেশন চালাই তাই নয়, বিচারও করি। আমি কার্শিয়াংয়ে চিফ জাস্টিস কাম প্রাইম মিনিস্টার, বুঝলেন? নন্দিনী বলল, এতদিন পর যখন দেখা হলো, একটা দিন থাকলে কি তোমার খুব ক্ষতি বা কষ্ট হবে? সত্যি খুব আনন্দ করে সেই দিনটা কাটিয়েছিলাম। নন্দিনী ঠিক এতটা যত্ন করবে তা আমি ভাবতে পারিনি। কর্মজীবনের পাকচক্রে আমি ছিটকে পড়েছি বহু দূর। নন্দিনীর সঙ্গে আমার আর দেখা হয়নি। ভবিষ্যতে কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না, তবে ভুলব না তার স্মৃতি। জানো দোলা বৌদি, আমি কার্শিয়াং ত্যাগের আগে নন্দিনী বলেছিল, একটা অনুরোধ করব। আমি বলেছিলাম, তার জন্য তোমার অনুমতির কি প্রয়োজন? না তা নয়, তবে বলো, আমার অনুরোধটা তুমি রাখবে? বিদায় নেবার প্রাক্কালে মনটা নরম হয়েছিল, কোনো কিছু তর্ক করবার মতো প্রবৃত্তি ছিল না। বললাম, নিশ্চয়ই রাখব। তোমার পুত্রবধূর নাম রেখো নন্দিতা, কেমন? রাখবে তো? আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ওর ওই বিচিত্র অনুরোধ করবার জন্য। ঠোঁটটা কামড়াতে কামড়াতে কথা বলতে পারিনি, শুধু মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলাম। এই চিঠি আর দীর্ঘ করব না, তাছাড়া তুমি তো আমার চিঠি একসঙ্গে পড়ে ক্ষান্ত হও না। তবে আর যাই করো, আমার এসব চিঠি তুমি কলেজে নিয়ে ক্লাসে বসে কিন্তু পড়ো না। 3-4 দিনের জন্য আমি এলাহাবাদে যাচ্ছি, ফিরে এসে আবার চিঠি দেব। ভেবেছিলাম 3-4 দিনের মধ্যেই এলাহাবাদ বাস শেষ হবে। আশা করেছিলাম এই কদিনের মধ্যেই ভারতবর্ষের ভাষা সমস্যার একটা হিল্লে হয়ে যাবে। দেশটা এমন একটা স্তরে এসে পৌঁছেছে যে আমাদের কোনো আশাই যেন আর কোনো দিন পূর্ণ হবে বলে মনে হয় না। ভাষা নিয়েও তাই আমাদের আশা পূর্ণ হলো না এবং আমার এলাহাবাদ ত্যাগ করাও সম্ভব হয়নি। আমি আজও এলাহাবাদে আছি, আগামীকাল ও পরশুও আছি, হয়তো আরো অনেক দিনও থাকতে পারি। কদিন শুধু টাইপরাইটার খটখট করে প্রায় অ্যালার্জি হবার উপক্রম হয়েছে আমার। তাই তো একটু মুখ পাল্টে নেবার জন্য তোমাকে আমার মেম সাহেবের কাহিনী লিখতে শুরু করলাম। নন্দিনীর বিদায়ের পর আমার জীবন সংগ্রাম শুরু হলো। তুমি তো জানো, বাংলাদেশটা 2 টুকরো হবার সঙ্গে সঙ্গে আমার মতো লক্ষ লক্ষ বাঙালি যুবক যুবতীদের অদৃষ্টও টুকরো টুকরো হয়ে গেল। কোনোদিন স্বপ্নেও ভাবিনি কৈশোর যৌবনের সন্ধিক্ষণে এমন করে কাল বৈশাখী দেখা দেবে। ভাবিনি জীবনের সমস্ত দিগন্ত এমনভাবে অন্ধকারে ভরে যাবে।
রিপন স্কুল ত্যাগ করে রিপন কলেজে ভর্তি হলাম। সবার মুখেই শুনেছিলাম আর্টস পড়লে তার নাকি কোনো ভবিষ্যৎ নেই, সায়েন্স না পড়লে দেশ ও দশের যুবকদের মুক্তির নাকি কোনো উপায়ও নেই। বাপ ঠাকুরদার সঙ্গে জ্ঞানের পরিচয় থাকলেও 14 পুরুষের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু তবুও আমি বিজ্ঞান সাধনা শুরু করলাম। তবে দেশের অবস্থা এমন অদ্ভুত জটিল হয়েছিল যে শুধু বিজ্ঞান সাধনা করেই দিন কাটানো সম্ভব ছিল না, তাই লক্ষ্মীর সাধনাও শুরু করলাম। কলেজে গিয়ে লেখাপড়া করা মুখ্য হলেও সকাল সন্ধ্যায় টিউশনি করে রসদ জোগাড় করার কাজটাও কম গুরুত্বপূর্ণ ছিল না। এই দোটানার মধ্যে প্রাণান্ত হবার উপক্রম হয়েছিল। নিজের দিকে ফিরে তাকাবার অবকাশও একেবারে পাচ্ছিলাম না। ছোটবেলায় কলেজ জীবন সম্পর্কে অনেক রূপকথার কাহিনী শুনতাম। স্কুলে পড়ার সময় তাই অনেক স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখতাম ধুতি পাঞ্জাবি পরে হাতে খাতা দোলাতে দোলাতে কলেজে ঘুরে বেড়াচ্ছি। মাস্টার মশাইদের মতো প্রফেসররা অযথা ছাত্রদের বকাবকি করছেন না, ক্লাস ফাঁকি দেবার অবাধ স্বাধীনতা এবং আরো অনেক কিছু। আশা করেছিলাম কলেজ জীবন এক সাফল্যপূর্ণ বৃহত্তর জীবনের পাসপোর্ট তুলে দেবে আমার হাতে। এই কবছরে শিক্ষা দীক্ষা ও সর্বোপরি অভিজ্ঞতা আমার চোখে নতুন স্বপ্ন, নতুন আশা এনে দেবে, সম্ভব করে তুলবে তাদের বাস্তব রূপায়ণ। লুকিয়ে লুকিয়ে মনে মনে হয়তো এ আশাও করেছিলাম যে আমি সার্থক, সাফল্যপূর্ণ ও পূর্ণাঙ্গ মানুষ হয়ে সগর্বে এগিয়ে যাব আগামী দিনের দিকে। কিন্তু সেদিন জানতাম না যে বাংলাদেশের সব যুবকই কলেজ জীবনের শুরুতে এমনি অনেক স্বপ্ন দেখে এবং সে স্বপ্ন চিরকাল শুধু স্বপ্নই থেকে যায়। বোধহয় একজনের জীবনেও এমন স্বপ্ন বাস্তব হয়ে দেখা দেয়নি, তবু বাঙালির ছেলে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে হাসিতে গানে ভরে উঠবে তার জীবন, জীবন পথের চড়াই উতরাই পার করতে সাহায্য করবে এক আদর্শবতী জীবন সঙ্গিনী এবং আরো অনেক কিছু। লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি যুবকদের মতো হয়তো আমিও এমনি স্বপ্নই দেখেছিলাম কোনো এক দুর্বল মুহূর্তে। অতীতের ব্যর্থতার ইতিহাস থেকে শিক্ষা নিইনি, পূর্বসূরীদের অভিজ্ঞতা আমাকে শাসন করতে পারেনি, সংযত করতে পারেনি। তবে আমি আমার কল্পনার উড়োজাহাজ উড়িয়ে বেশি দূরে উড়ে যেতে পারিনি। রিপন কলেজের এয়ারপোর্ট থেকে টেক অফ করার প্রায় পরপরই ক্র্যাশ ল্যান্ড করে সম্বিত ফিরে পেয়েছিলাম। একদিকে অর্থ চিন্তা ও অন্যদিকে ভবিষ্যতের চিন্তায় আমি এমন প্রমত্ত হয়ে থাকতাম যে আশেপাশে কোনো ভ্রমর আমার মধু খাবার জন্য উঠছে কিনা সে খেয়াল করার কোনো সুযোগই পেতাম না। জীবনটার সঙ্গে মনটাও কেমন যেন সংকুচিত হয়ে গিয়েছিল। আমার সীমিত জীবনের মধ্যে যে কটি নারী পুরুষের আনাগোনা ছিল তাদের দিকে ফিরে তাকাবারও কোনো আগ্রহ বা উৎসাহ আমার ছিল না। কিন্তু কি আশ্চর্য, কিছুকাল পরে হঠাৎ আবিষ্কার করলাম যে কে যেন আমার মনোবীণার তারে মাঝে মাঝে ঝংকার দিচ্ছে। চোখের দৃষ্টিটা কেমন যেন একটু রঙিন বলে মনে হলো। কদিন আগে পর্যন্তও যে আমার মুহূর্তের জন্য ফুরসত ছিল না নিজের দিকে তাকাবার, সে আমি নিজের দিকে ফিরে তাকাতে শুরু করলাম। আরও একটা গেরুয়া পাঞ্জাবি কিনলাম, কায়দা করে ধুতি পরাও ধরলাম। পাড়ার সেলুনে চুল কাটা আর রুচিসম্মত বলে মনে হলো না। পরের মাসে টিউশনির মাইনে পাবার পর একজোড়া হাল ফ্যাশনের কোলাপুরি চটিও কিনলাম। এমনি আরো অনেক ছোটখাটো পরিবর্তন এলো আমার দৈনন্দিন জীবনে। আগে 2-1টা বই ও খাতা নিয়ে কলেজ যেতাম, এখন বই হাতে করে কলেজে যেতে আমার কেমন যেন আত্মসম্মানে বাঁধতে লাগলো। বই নেওয়া ত্যাগ করে শুধু খাতা হাতে করে কলেজে যাওয়ার নিয়মটাই পাকাপাকি করে নিলাম। বাসাংশী জীর্ণানি করে আমি একেবারে নতুন আমি হলাম। তবে অদৃষ্ট নেহাত খুবই ভালো, তাই বেশি দূর এগোতে হলো না, হোঁচট খেয়ে পড়ে গেলাম। আজ আত্মজীবনের সেই রঙিন দিনগুলোর কথা মনে এলে আমার ভারী হাসি পায়। সেদিন কিন্তু হাসি পায়নি, মরীচিকাকেই সেদিন জীবনের চরম সত্য বলে মনে করে আমি ছুটেছিলাম। ঘটনাটা নেহাত সামান্যই। ব্যারাকপুর, টিটাগড় বা খিদিরপুরের বড় বড় কলকারখানার মতো তখন আমাদের কলেজেও 3 শিফটে হতো। সকালে মেয়েদের, দুপুরে ছেলেদের আর রাত্রিরে পৌঢ়দের ক্লাস হতো। বেথুন বা লেডি ব্রাবনের ছাত্রীদের মধ্যে যুবতী কুমারীদের মেজরিটি থাকলেও
আমাদের কলেজের মর্নিং সেকশনের চেহারা ছিল একেবারে আলাদা। নীলিমা সরকারের মতো সদ্য প্রস্ফুটিত গোলাপের সংখ্যা খুব বেশি ছিল না। দেশটা স্বাধীন হবার পর অনেকের সংসারেই আগুন লাগলো। এক টুকরো বস্ত্র আর এক মুষ্টি অন্নের জন্য, রুগ্ন শিশুর একটু পথ্যের জন্য, জীবন ধারণের নিতান্ত প্রয়োজনীয় দাবি মেটাবার জন্য বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ গৃহস্থ বধূদের ডালহৌসি স্কোয়ারের রঙ্গমঞ্চে আসবার পাসপোর্ট জোগাড় করার জন্য অনেক বৌদি আর ছোট মাসিমারাই আবার কলেজে পড়া শুরু করলেন। তাছাড়া আর একদল মেয়েরা নতুন করে উচ্চ শিক্ষা নিতে সে সময় শুরু করলেন। দেশটা স্বাধীন হবার পর অনেক অন্ধকার ঘরেই হঠাৎ বিংশ শতাব্দীর আলো ছড়িয়ে পড়ল। আমাদের কলেজের বিনা মাসির মতন যারা কোনো অন্যায় না করেও স্বামী ও শ্বশুরবাড়ির অকথ্য অত্যাচার দিনের পর দিন, বছরের পর বছর ধরে সহ্য করেছেন, যারা বিবাহিতা হয়েও স্ত্রীর মর্যাদা পাননি, স্বামীর ভালোবাসা পাননি, সন্তানের জননী হয়েও যারা মা হবার গৌরব থেকে বঞ্চিত হয়েছিলেন, সেই তাদের অনেকেই বন্দিশালার অন্ধকূপ থেকে ছিটকে বেরিয়ে এলেন। অজানা অজ্ঞাত ভবিষ্যতের সঙ্গে মোকাবিলা করবার জন্য এদের অনেকেই আবার নতুন করে কলেজে ভর্তি হলেন। আমাদের কলেজেও এমন অনেকে ভর্তি হয়েছিলেন। দিনের বেলায় হাফ আদর্শবাদ, হাফ ভাবুক, হাফ পলিটিশিয়ান, হাফ অভিনেতা, হাফ গায়ক, হাফ খেলোয়াড়দের সংখ্যাই বেশি ছিল। আর সন্ধ্যের পর যারা আসতেন তাদের অধিকাংশই ডালহৌসি, ক্যানিং স্ট্রিট, ক্লাইভ স্ট্রিট থেকে অর্ধমৃত অবস্থায় ছুটতে ছুটতে কলেজে আসতেন। 10:15 মেয়েদের ক্লাস শেষ হতো আর ছেলেদের ক্লাস শুরু হতো। আমার ক্লাস কোনোদিন 10:15, কোনোদিন বা 11টায় শুরু হতো। তবে 10:15 ক্লাস থাকলে ছেলেরা কোনোদিন লেট কিন্তু করতো না, বরং 10টা বাজতে না বাজতেই কমন রুম ছেড়ে দোতলা তিনতলার দিকে পা বাড়াতো। 10:15 সন্ধি লগ্নের প্রতি অনেক ছাত্রদের মতো আমারও আকর্ষণ ছিল, কিন্তু সকালবেলায় 2টো টিউশনি করে কলেজে আসতে আসতে প্রায় 10:30 হয়ে যেত। তাই তো 10:15 ক্ষণিক বসন্তের হাওয়া আমার উপভোগ করবার সুযোগ নিয়মিত হতো না। বিনামাসির সঙ্গে প্রায় পূরবী সিনেমার কাছাকাছি দেখা হতো। বিনামাসি বিবাহিতা যুবতী, কিন্তু সিঁদুর পরত না। বিনামাসি বলতো, বিয়ে করেও যখন স্বামীকে পেলাম না, শ্বশুর বাড়িতে স্থান পেলাম না, তখন সিঁদুর পরব কার জন্য, কিসের জন্য? ফুটপাতের একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা 2-4 মিনিট কথাবার্তা বলতাম। কলেজের ছোকরা অধ্যাপক ও ছাত্রদের কেউ কেউ পাশ দিয়ে যাবার সময় একটু সরস দৃষ্টি দিয়েও চাইতেন। বিনামাসি ও আমি দুজনেই তা লক্ষ্য করতাম, কিন্তু গ্রাহ্য করতাম না। পরপর কদিন বিনামাসির সঙ্গে আমার দেখা হলো না। প্রথম কদিন বিশেষ কিছু ভাবিনি। পুরো একটা সপ্তাহ দেখা না হবার পর একটু চিন্তিত না হয়ে পারলাম না। অথচ বিনামাসিদের বাড়ি গিয়ে যে খোঁজ করব সে সময়ও আমার হলো না। কলেজ শেষ হতে না হতেই আবার টিউশনি করতে ছুটতে হয়। সেদিনও কলেজে আসবার পথে বিনামাসির দেখা পেলাম না। কিন্তু ওই পূরবী সিনেমার কাছাকাছি হঠাৎই একটা জীবন্ত বারুদের স্তূপ যেন আমার সামনে থমকে দাঁড়ালো। বলল, শুনুন, বিনাদের খুব অসুখ, আপনাকে একবার যেতে বলেছেন। সকাল 10:30টার সময় হ্যারিসন রোডের উপর পূরবী সিনেমার পাশে অমন একজন সুন্দরী আমাকে বিনামাসির সমন জারি করবে তা আমি কল্পনাও করতে পারিনি। মুহূর্তের জন্য একেবারে চমকে গিয়েছিলাম। একটু সামলে নেবার পর অনেক প্রশ্ন মনে এসেছিল, কিন্তু গলা দিয়ে সেসব প্রশ্ন বেরোতে সাহস পাইনি। শুধু বলেছিলাম, আপনি জানলেন কি করে? আমি বিনাদের বাড়ি গিয়েছিলাম। ও আচ্ছা। সেদিনই বিকেলবেলা বিনামাসিকে আমি দেখতে গিয়েছিলাম। আমি যেতেই বিনামাসি আমাকে প্রশ্ন করল, হ্যাঁ রে, নীলিমার কাছে খবর পেয়েছিস বুঝি? আমি বললাম, কোন নীলিমা বলো তো? ওই যে আমাদের সঙ্গে পড়ে, নীলিমা সরকার। কি জানি, তা আমি জানি না। তবে আজ সকালেই পূরবীর কাছে একটা সুন্দরী ধরনের মেয়ে। বিনামাসি আর এগুতে দিল না, বলল, হ্যাঁ হ্যাঁ, ওই তো নীলিমা। আমি বললাম, ও তাই বুঝি? বিনামাসির কাছে আমি আমার চিত্ত চাঞ্চল্যের বিন্দু মাত্রও আভাস দিলাম না, নিজেকে সংযত করলাম।
কিছুক্ষণ গল্পগুজব করে সেদিনের মতো বিদায় নেবার আগে বিনা মাসিকে জিজ্ঞাসা করলাম, কলেজ থেকে আর কেউ তোমাকে দেখতে আসেন না? হ্যাঁ, অনেকেই আসে। 3-4 দিন পর আবার বিনা মাসিকে দেখতে গেলাম। গিয়ে দেখি সেদিনের সে নীলিমা সরকারও বসে আছেন। নমস্কার বিনিময় করে আমি পাশের মোড়াটায় বসলাম। বিনামাসি চাদরটা গলা পর্যন্ত টেনে দিয়ে পাশ ফিরে পড়ল, জানিস নীলিমা, বাচ্চু আগে আমাদের পাড়াতেই থাকতো। আমাদের এই পাড়ায় থাকবার সময় ওর মা মারা যান। নীলিমা বলল, ও তাই নাকি? আমি বললাম, আমার জীবন কাহিনী শোনার অনেক অবকাশ পাবেন, আজ বরং থাক। যদি লিখতে পারতো তবে বিনামাসি আমার জীবন নিয়ে হয়তো একটা রামায়ণই লিখে ফেলত। ভাগ্য ভালো বিনামাসির কলম চলে না, শুধু মুখ চলে, কিন্তু তার ঠালাতেই আমি একেবারে অস্থির। নীলিমার সঙ্গে সেই আমার প্রথম পরিচয় হলো। 10-12 দিন পরে বিনামাসির ওখানে আবার আমাদের দেখা। সেদিন দুজনেই একসঙ্গে বেরোলাম। তারপর কলেজ স্কোয়ার পর্যন্ত একসঙ্গে হেঁটে গিয়ে দুজনে দুদিকে চলে গেলাম। ওই সামান্য আলাপ পরিচয়েই আমি যেন কেমন পাল্টে গেলাম। সকালবেলার টিউশনিতে একটু একটু ফাঁকি দিয়ে ও স্নান আহারের পর্ব কিঞ্চিত ত্বরান্বিত করে দৌড়ে দৌড়ে 10:15টার আগেই আমি কলেজে আসা শুরু করলাম। কোনোদিন দেখা হয়, আবার কোনোদিন হয় না। কোনোদিন কথা হয়, কোনোদিন তাও হয় না। কোনোদিন আবার দূর থেকে একটু তীর্যক দৃষ্টি আর মুচকি হাসি বিনিময়, তার বেশি আর কিছু নয়। কিন্তু তবুও আমি যেন কেমন স্বপ্নাতুর হয়ে পড়লাম। নীলিমাকে কো পাইলট করে আমি আমার কল্পনার উড়োজাহাজ নিয়ে টেক অফ করলাম। ভাব সমুদ্রে ভেসিয়ে বেড়ালাম। ওই শুধু একটু মুচকি হাসি ও ক্ষণিকের দৃষ্টি বিনিময়কে মূলধন করে আমি অনেক দূর এগিয়ে গেলাম। টোপর মাথায় দিয়ে নীলিমার গলায় মালা পরিয়েছিলাম, পাশে বসে বাসরও জেগেছিলাম। বৌভাত ফুলসজ্জার দিন গভীর রাত্রে অতিথিদের বিদায় জানিয়ে আমি নীলিমার ঘরে এসে দরজাটা বন্ধ করলাম। নীলিমার পাশে বসে তাকে একটু আদর করলাম। তারপর ধীরে ধীরে উঠে গিয়ে সুইচটা অফ করতে গিয়েই দারুণ শক খেলাম। আমার কল্পনার জাহাজ একেবারে ক্র্যাশ ল্যান্ড করল। কো পাইলট নীলিমাকে আর কোথাও খুঁজে পেলাম না। সাহস করে কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারিনি। মহা উৎকণ্ঠায় দিন কাটছিল। নীলিমাবিহীন জীবন প্রায় অসহ্য হয়ে উঠল। বৈরাগ্যের ভাব মনের মধ্যে মাঝে মধ্যেই উকি দিতে লাগলো। আর কয়েকদিনের মধ্যেই খবর না পেলে হয়তো একেবারে কেদার বদ্রীর দিকেই আমি পা বাড়াতাম। তবে ভগবান করুণাময়, তাই সেই যাত্রায় আর সংসার ত্যাগ করতে হলো না। নীলিমার দেখা পেয়ে গেলাম। দেখা পেলাম ওই বিনামাসির বাড়িতেই। নীলিমার কপালে এত বড় একটা সিঁদুরের টিপ দেখে প্রথমে বেশ আঘাত পেয়েছিলাম মনে মনে। প্রথমে ঠিক সহজে কথাবার্তাও বলতে পারিনি। নীলিমা বোধহয় আমার মানসিক দ্বন্দ্বের ভাষা বুঝেছিল, তাই সে নিজেই বেশ সহজ সরল হয়েছিল আমার সঙ্গে। আর জানো দোলা বৌদি, নীলিমার বিয়ে হবার পরেই আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হলো। কোনো কাজে কর্মে সাউথে গেলেই কালীঘাটে নীলিমার সঙ্গে আমি দেখা করে এসেছি। নীলিমার স্বামী সন্তোষবাবু আজ আমার অন্যতম বিশেষ বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। ওরা এখন আমেদাবাদে আছেন। সন্তোষবাবু একটা বিরাট টেক্সটাইল মিলের চিফ অ্যাকাউন্টেন্ট, এক গাদা টাকা মাইনে পান। নীলিমা এখন আমেদাবাদ টেগোর সোসাইটির সেক্রেটারি। আর তোমার বোধহয় মনে আছে, সেবার গোয়া অপারেশনস কভার করে দিল্লি ফেরার পথে আমি দমন গিয়েছিলাম এবং সেখানে আমি অসুস্থ হয়ে পড়ি। কোনো গত্যন্তর না পেয়ে ওই সন্তোষবাবুকেই আমি একটা আর্জেন্ট টেলিগ্রাম পাঠাই। স্বামী স্ত্রী দুজনেই ছুটে এসেছিলেন আমাকে নিয়ে যাবার জন্য। 2 সপ্তাহ ওদের সেবা যত্নে আমি সুস্থ হয়ে ওঠার পর নীলিমা মেম সাহেবকে আমেদাবাদে আনিয়েছিল। 2 সপ্তাহ অসুস্থ থাকা সত্ত্বেও কোনো খবর না দেবার জন্য মেম সাহেব ভীষণ রেগে গিয়েছিল। আমি কিছু জবাব দিতে পারিনি। নীলিমা ওর হাত দুটো ধরে বলেছিল, তোমার সেবা পাবার মতো অসুখ হলে নিশ্চয়ই আমি খবর দিতাম ভাই। ডক্টর মৈত্রকেও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উনি বলেছিলেন তাড়াহুড়ো করে ওকে আনাবার কোনো কারণই দেখি না, একটু সুস্থ হলেই বরং খবর দেবেন। একটু থেমে দুহাত দিয়ে মেম সাহেবের মুখটি তুলে ধরে নীলিমা বলেছিল, তাছাড়া ভাই, আমি বা তোমার দাদা দুজনেই বাচ্চুকে ভালোবাসি। তোমার অভাব আমাদের দ্বারা না মিটলেও ও
ওর সেবা যত্নের কোনো ত্রুটি করিনি আমরা। মেম সাহেব তাড়াতাড়ি চোখের জল মুছে হাসিতে ভরিয়ে তুলল নিজের মুখটা, বলল, নীলিমাদি, আমি তো আপনাদের দুঃখ দিতে চাইনি, তবে এর আগে এলে হয়তো নিজে মনে মনে একটু শান্তি পেতাম, তাই আর কি। নীলিমা আর এগুতে চাইনি, তাই ওই অধ্যায়ের ওইখানেই সমাপ্তি হলো। তারপর আরো 1 সপ্তাহ ছিলাম আমেদাবাদে। কাকারিয়ার লেকের ধারে রোজ বেরিয়েছি আমরা, জানো, কত আনন্দ, কত হইচই করেছি আমরা। যাকে সেসব কথা। নন্দিনী যখন আমার জীবনে উকি দিয়েছিল তখন আমি চমকে গিয়েছিলাম। ভাবতে পারিনি, ভাবার সময় হয়নি যে একটি মেয়ে আমার জীবনে আসতে পারে, বা আমাকে কোনো মেয়ে তার জীবন রথের সারথি করতে পারে। যেদিন নীলিমার দেখা পেলাম সেদিন কি করে এই সংশয়ের মেঘ যে কেটে গেল জানি না। তবে এই কথা সত্য যে রূপকথার রাজকুমারীর মতো নীলিমার ছোঁয়ায় আমার ঘুম ভেঙেছিল। আমি কৈশোর থেকে সত্য সত্যই যৌবনের সিংহদ্বারে এসে উপস্থিত হলাম। নীলিমার কথা আজ পর্যন্ত কাউকে জানায়নি, এসব জানাবার কথাও নয়, এ আমার একান্তই নিজস্ব ব্যাপার। এমনকি নীলিমাও জানে না, হয়তো ভবিষ্যতেও জানতে পারবে না। তবে মেম সাহেবকে বলেছিলাম। আর মেম সাহেব কি বলেছিলেন জানো? বলেছিলেন, সুন্দরী মেয়ে দেখলে যে তোমার মাথাটা ঘুরে যায় তা আমি জানি, আমার মতো কালো কুৎসিত মেয়েকে যে তোমার পছন্দ হয় না সে কথাটাও তো ঘুরিয়ে বলবার দরকার কি? আমি শুধু বলেছিলাম, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এ সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে পড়েছিলাম, তোমার পোড়া কপাল, কি করবে বলো, যদি পারো পাল্টে নেবার চেষ্টা করো। আলোচনা আর দীর্ঘ না করে মেম সাহেব মুচকি হেসে জিভ ভেঙচি কেটে পালিয়ে গিয়েছিল। আমি দিল্লি ফিরে এসেছি, কিন্তু কদিন এমন অপ্রত্যাশিত ব্যস্ততার মধ্যে দিন কাটালাম যে কিছুতেই তোমাকে চিঠি লেখার সময় পাইনি। তাছাড়া ইতিমধ্যে 2 দিনের জন্য তোমাদের বন্ধু মাধুরী চ্যাটার্জি আর তার স্বামী এসেছিলেন। মাধুরীকে মনে পড়ে তোমার? প্রেসিডেন্সিতে ফিলোসফি নিয়ে পড়তো, পার্ক সার্কাস বেগবাগানের মোড়ে থাকতো। দিল্লিতে আসার পর নিত্য নৈমিত্তিক পরিচিত আধা পরিচিত অনেকেই আসেন আমার আস্তানায়, কেউ ইন্টারভিউ দিতে, কেউ অফিসের কাজে, কেউ বা আবার দেরাদুন মুসৌরি হরিদ্বারের পথে লালকেল্লা, কুতুব মিনার আর রাজঘাট শান্তিবন দেখার অভিপ্রায়। মাধুরী চালাক মেয়ে, হাজার হোক তোমাদেরই বন্ধু তো। স্বামী এসেছিলেন অফিসের কাজে, আর উনি এসেছিলেন স্বামীকে অনুপ্রেরণা দিতে। এখনো সেই আগের মতো হই হুল্লোড় করে। স্বামীকে সকালবেলায় অফিসে রওনা করিয়ে দিয়ে সারা দিন নিজে হই হই করে চক্কর কেটে বেড়াতো আমার সঙ্গে। আমি ক্লান্ত হয়ে পড়তাম, কিন্তু মাধুরী হতো না। বিকেলবেলায় স্বামী এলে আমাদের দ্বিতীয় ইনিংস শুরু হতো। যাই হোক, বেশ কাটলো 2 দিন। মাধুরীর কাছে তোমার জন্য একটা শাড়ি আর আমাদের পেটুক খোকনদার জন্য খানিকটা সোন হালুয়া পাঠিয়েছি। শাড়িটা তোমার পছন্দ হলো কিনা আমাকে জানিও, কেমন? এদিকে আমার মনের উপর দিয়ে নীলিমার ঝড় বয়ে যাবার পরপরই হঠাৎ সাংবাদিকতা শুরু করলাম। আমার জীবনের সে এক মাহেন্দ্রক্ষণ। জীবনের সমস্ত হিসাব নিকাশ ওলট পালট হয়ে গেল। মধ্যবিত্ত বাঙালি ঘরের ছেলে ম্যাট্রিক পাশ করে আইএ পড়ে, আইএ পাশ করে বিএ পড়ে, তারপর ইউনিভার্সিটির দেওয়া পাসপোর্ট নিয়ে 14 আনা ছেলেই নেমে পড়ত জীবন যুদ্ধের পাওয়ার লিগ খেলতে। বাকি 2 আনা আরো এগিয়ে যেত। তাদের মধ্যে কেউ ফার্স্ট ডিভিশনে IAF শিল্ড বা রোভার্স খেলত, কেউ কেউ আবার আরো এগিয়ে যেত। আমি কিন্তু পাওয়ার লিগে খেলবার জন্যই জন্মেছিলাম এবং তারই প্রস্তুতি করেছিলাম। মাঝে মাঝে অবশ্য স্বপ্ন দেখতাম যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অথবা অধ্যাপক হয়ে কোঁচা দুলিয়ে কলেজে আসব, মেয়েদের পড়াবো, ছেলেদের পড়াবো। ছাত্রীদের ঘনিষ্ঠ সান্নিধ্য পাবার জন্য
মন আকুল বিকুল হলেও আমি কিছুতেই তার প্রকাশ করব না। কিন্তু তবু ছাত্রীরা আমার কাছে ছুটে আসবে নানা কারণে এবং নানা প্রয়োজনে। ইলোরাদের বাড়িতে হয়তো একদিন চায়ের নিমন্ত্রণ রক্ষা করায় অনেক সরস কাহিনী ছড়াবে সমগ্র নারী জগতের মধ্যে। তারপর ইত্যাদি ইত্যাদি আর কি। আমাদের আত্মীয় বন্ধুদের মধ্যে কেউ কোনোদিন খবরের কাগজে চাকরি করা তো দূরের কথা, খবরের কাগজের অফিসে পর্যন্ত যাননি। তাই তো কেউ কল্পনা করতে পারেনি যে তাদের বংশের এই কুলাঙ্গার খবরের কাগজে চাকরি করবে। দেশটা দুটুকরো হবার আগে আমাদের সমাজ জীবন কয়েকটা পরিচিত ধারায় বয়ে গেছে। পরিচিত সীমানার বাইরে যাবার প্রয়োজন বা তাগিদ বিশেষ কেউই বোধ করেননি। কিন্তু দেশটা স্বাধীন হবার সঙ্গে সঙ্গেই অতীত দিনের সেসব রীতিনীতি, নিয়মকানুন, প্রয়োজন কোথায় যেন তলিয়ে গেল। এই শান্ত স্নিগ্ধ পৃথিবীটা যেন কোটি কোটি বছর পেরিয়ে অগ্নি বলয়ে পরিণত হল। জৈব প্রয়োজনটা চরম নগ্নভাবে প্রকাশ করল। ইতিহাসের বলি হয়ে মানুষগুলো বাঁচার প্রয়োজনে উন্মাদের মতো ছুটে বেড়ালো চারিদিকে। সেদিনের সেই অগ্নিবলয়ে পৃথিবীর যে যেখানে পারল আস্তানা করে নিল। আমার তোমার চাইতেও বনেদি ঘরের অনেক মেয়ে বউবাজার আর লিন্ডসে স্ট্রিটের মেসেজ বাথে গিয়ে দেহ বিক্রয় করতে বাধ্য হল। বউবাজারের রথের মেলায় বা বিজয়া দশমীর কুমোরটুলির ঘাটে লক্ষ লক্ষ লোকের ভিড়ে হারিয়ে যাওয়া ছোট বাচ্চাদের কখনো দেখেছ কেমন হাউমাউ করে ওরা কাঁদে? লক্ষ্য করেছ বাবা মাকে হারিয়ে কেমন অসহায় হয়ে ব্যাকুল হয়ে অর্থহীন ভাষায় সবার দিকে তাকায়? আমিও সেদিন ঠিক এমনি করে অর্থহীন ভাষায় চারিদিকে তাকাচ্ছিলাম একটু ভবিষ্যতের আশায়। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সহজ, কোনটা কঠিন তা ভাববার সময় বা ক্ষমতা কোনোটাই সেদিন আমার ছিল না। তাই তো অপ্রত্যাশিতভাবে খবরের কাগজের রিপোর্টার হবার সুযোগ পেয়ে আমি আর দ্বিধা না করে এগিয়ে গেলাম। রামায়ণে পড়েছি সতীত্বের প্রমাণ দেবার জন্য সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। তবে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও স্বামীর পাশে কিন্তু সীতার স্থান হয়নি। রাজরাজেশ্বরী সন্তান সম্ভবা সীতাকে প্রিয়হীন, বন্ধুহীন, নিঃস্ব হয়ে গভীর অরণ্যে আশ্রয় নিতে হয়েছিল। জানো দোলা বৌদি, আমার মাঝে মাঝেই মনে হয় সীতার গর্ভেই বোধহয় বাঙালির পূর্বপুরুষদের জন্ম। তা না হলে সমগ্র বাঙালি জাতটা এমন অভিশাপগ্রস্ত কেন হলো বলতো? স্বাধীনতা সংগ্রামের সময় চরম অগ্নি পরীক্ষা দেবার পরও কেন তার রাহু মুক্তি হল না? স্বাধীন সার্বভৌমিক ভারতবর্ষের নাগরিক হয়েও কেন তাদের চোখের জল পড়া বন্ধ হল না বলতো? সত্যি দোলা বৌদি, সেদিনের কথা মনে হলে আজ শরীরটা যেন শিউরে ওঠে, মাথাটা ঘুরে যায়, দৃষ্টিটা ঝাপসা হয়ে যায়। সেই দুর্দিনের মধ্যেই আমি নতুন যাত্রা শুরু করলাম। সকালবেলার টিউশনি দুটো ছাড়লাম না, কিন্তু বিকেলের ছাত্র পড়ানো বন্ধ করলাম। দুপুরে কলেজ করে 3:30 কি 4টে বাজতে না বাজতেই নোট বই পেন্সিল নিয়ে চলে যেতাম সভা, সমিতি বা কোনো প্রেস কনফারেন্সে, তারপর অফিস। রাত 12টা 1টা পর্যন্ত রোজই কাজ হতো। কোনো কোনো দিন আবার বাড়িতে ফিরতে ফিরতে রাত 3টে 4টেও হয়ে যেত। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এমনি করেই চালিয়েছি। বিনিময়ে কি পেয়েছি আমি? প্রথম বছর একটি পয়সাও পাইনি। নিজের টিউশনির রোজগার দিয়ে ট্রাম বাসের খরচ চালিয়েছি। পরের বছর থেকে মাসিক 10 টাকা করে রোজগার শুরু করলাম। এরই মধ্যে পিতৃদেব ফতেয়া জারি করলেন, সাংবাদিকতার খেলা শেষ করে একটা রাস্তা ধরো। সত্যি তখন অর্থনৈতিক অবস্থা ও সামাজিক পরিস্থিতি এমন সংকটাপন্ন ছিল যে কিছু একটা না করলে আর চলছিল না। আমার বন্ধু বান্ধবরাও ওই একই সমস্যার সম্মুখীন হলো। সবাই উপলব্ধি করেছিলাম কিছু একটা করতেই হবে, কিন্তু কি যে করতে হবে, কোথায় যেতে হবে তা কেউই জানত না। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ার মতো রসদ কারোরই ছিল না, তাই ওদিকে কেউ আর পা বাড়ালো না। আর্মি রিক্রুটিং অফিস থেকে শুরু করে খিদিরপুর, ব্যারাকপুরের সমস্ত কলকারখানার দরজায় দরজায় ঘুরে বেড়ালাম একটা 50 টাকার অ্যাপ্রেন্টিসশিপের জন্য, কিন্তু জুটল না। তাই এবার বিজ্ঞান সাধনায় ইস্তফা দিয়ে সাহিত্য সাধনা আর সাংবাদিকতা নিয়েই পরবর্তী অধ্যায় শুরু করলাম।
তোমাকে এত কথা লিখতাম না। তাছাড়া হয়তো কিছু কিছু কথা তুমিও শুনেছ বা জেনেছ, কিন্তু এই জন্যই এসব জানাচ্ছি যে আমার জীবনের কোন বিশেষ পরিস্থিতিতে মেম সাহেবকে পেয়েছিলাম তা না জানালে তুমি ঠিক গুরুত্বটা উপলব্ধি করতে পারবে না। যৌবনে প্রায় সব ছেলে মেয়েই প্রেমে পড়ে, এটা তাদের ধর্ম, কর্ম, প্রয়োজনও বটে কিছুটা। তাছাড়া শৈশব কৈশোর পেরিয়ে পূর্ণতা লাভ করার এটা সব চাইতে বড় প্রমাণ। কলেজের কমন রুমে বা থিয়েটারের গ্রিন রুমে অনেক প্রেমের কাহিনীরই আদি পর্ব রচিত হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তার মেয়াদ হয় ক্ষণস্থায়ী। সামান্য একটু হাসি, সামান্য একটু গল্প, একটু মেলামেশার পর অনেক ছেলেমেয়েই প্রেমের নেশায় মশগুল হয়ে ওঠে। জীবনকে উপলব্ধি না করে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যারা প্রেম করে বলে দাবি করে তারা হয় বোকা নয় মিথ্যেবাদী। দুটি মন, দুটি প্রাণ, দুটি ধারা, দুটি অপরিচিত মানুষ একই সঙ্গে কোরাস গাইবে, অথচ তার পরিবেশ থাকবে না, প্রস্তুতি থাকবে না, তা তো হতে পারে না। এই পরিবেশ আর প্রস্তুতি থাকে না বলেই আমাদের দেশের কলেজ রেস্তোরাঁর প্রেম প্রায় ব্যর্থ হয়। দুধ জমিয়ে ভালো মিষ্টি দই খেতে হলে অনেক তদবির, তদারক ও প্রস্তুতির প্রয়োজন। একটু হিসাব নিকাশ বা তদবির তদারকের গণ্ডগোলে হয় দই জমে না, অথবা জমলেও দইটা টক হয়ে যায়। দুটি নারী পুরুষকে নিয়ে একটা সুন্দর ছন্দবদ্ধ জীবন গড়ে তুলতে হলে শুধু চোখের নেশা আর দেহের ক্ষুধাই যথেষ্ট নয়, আরও অনেক কিছু চাই। তাছাড়া জীবনে এই পরম চাওয়া চাইবারও একটা সময় আছে। কিছু পেতে হলেও সে পাওয়ার অধিকার অর্জন করতে হয়। বিশেষ বিশেষ পরিস্থিতিতে ও পরিবেশে অনেককেই অনেক সময় আমাদের ভালো লাগে। হাসপাতালে হাসি খুশি ভরা নার্সদের কত আপন, কত প্রিয় বলে মনে হয়, কিন্তু হাসপাতালের বাইরে সমাজ জীবনের বৃহত্তর পরিবেশে কজন পারে তাদের আপন জ্ঞানে সমাদর করতে? আমার জীবনটা যদি সুন্দর, স্বাভাবিক ও ছন্দময় হয়ে এগিয়ে যেত, তাহলে হয়তো যে কোনো মেয়েকে দিয়েই আমার জীবনের প্রয়োজন মিটত। কিন্তু আমি জীবনের প্রতিটি মুহূর্তের জন্য তিলে তিলে দগ্ধ হচ্ছিলাম। একটু সম্ভ্রমের জন্য, বাঁচবার জন্য অসংখ্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরেও কোনো ফল হয়নি। মাত্র 125 টাকার একটা সামান্য রিপোর্টারের চাকরির জন্য কতজনকে যে দিনের পর দিন তৈলমর্দন করেছি তার কোনো ইয়ত্তা নেই। তবুও বিদ্যাসাগর, বিবেকানন্দের যোগ্য বংশধরদের মন গলেনি। কেন? আত্মীয় বন্ধুর দল? 25 বা 50 টাকা মাইনের রিপোর্টারের সঙ্গে তাদের আবার আত্মীয়তা কিসের? নিতান্ত 2-4 জন মূর্খ বন্ধু ছাড়া আর সবার কাছেই আমি একদম অস্পৃশ্য হয়ে গেলাম। দোলা বৌদি, আমার সেই চরম দুর্দিনের ইতিহাস তোমাকে আর বেশি লিখব না, তুমি হয়তো দুঃখ পাবে। তবে জেনে রাখো, তোমাদের ওই কলকাতার রাজপথে আমি দীর্ঘদিন ধরে উন্মাদের মতো ঘুরে বেরিয়েছি। একটি পয়সার অভাবে সেকেন্ড ক্লাস ট্রামে পর্যন্ত আমি চড়তে পারিনি। 2-4 জন নিকট আত্মীয়ের প্রতি কর্তব্য পালন করেও বহু দিন নিজের অদৃষ্টে দুবেলা আমি অন্ন পর্যন্ত জোটাতে পারিনি। কিন্তু কি আশ্চর্য, বিধাতা পুরুষ যত নিষ্ঠুর হয়েছেন, আমার প্রতিজ্ঞাও তত প্রবল হয়েছে। বিধাতার কাছে কিছুতেই হার মানতে চায়নি আমার মন। এমনি করে বিধাতা পুরুষের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে প্রায় 7-8 বছর কেটে গেল। তবু কোনো কুল কিনারা আমার নজরে পড়ল না। এই 7-8 বছরে আমার দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়েছিল। 7-8 বছর আগে শুধু বেঁচে থাকার জন্য আমি কর্মজীবন শুরু করেছিলাম, কিন্তু 7-8 বছর পরে আমি শুধু বাঁচতে চাইনি, লক্ষ লক্ষ মানুষের অরণ্যের মধ্যে আমি হারিয়ে যেতে চাইনি। চাইনি শুধু অন্ন, বস্ত্র, বাসস্থানের সমাধান করতে। মনে মনে আমি আরও বেশি কিছু আশা করেছিলাম, কিন্তু আশা করলেই তো আর সব কিছু পাওয়া যায় না। তাছাড়া শুধু আশা করে আর কতদিন নিরবিচ্ছিন্নভাবে সংগ্রাম করা যায়? আমি হাঁপিয়ে উঠেছিলাম। মনের শক্তি, দেহের তেজ যেন আস্তে আস্তে হারাতে শুরু করলাম। হাজার হোক, ধৈর্যেরও তো একটা সীমা আছে। কাজে কর্মে ফাঁকি দিতে শুরু করলাম।
ঘুরে ফিরে নিত্য নতুন খবর জোগাড় করার চাইতে নিউজ ডিপার্টমেন্টে সাব এডিটরদের সঙ্গে আড্ডা দেওয়াই আমার কাছে যেন বেশি আকর্ষণীয় মনে হলো। শুধু আমার অফিসে নয়, আরও অনেক আড্ডাখানায় আমি যাতায়াত শুরু করলাম। ভবিষ্যৎ সম্পর্কে কেমন যেন দার্শনিক সুলভ ঔদাসীন্য দেখা দিল। মোদ্দা কথা, আমি বেশ পাল্টাতে শুরু করলাম। বেশি দিন নয়, আর কিছুকাল এমনি করে চললে আমি নিশ্চয়ই চিরকালের মতো চিরদিনের জন্য হারিয়ে যেতাম। কিন্তু ঠিক এমনি এক চরম মুহূর্তে ঘটে গেল সেই অঘটন। শান্তিনিকেতন থেকে ফিরছিলাম কলকাতা। বোলপুর স্টেশনে দানাপুর প্যাসেঞ্জারে আমার কামরায় আরও অনেকে উঠলেন। ভিড়ের মধ্যে কোনো মতে একপাশে জায়গা করে আমি বসে পড়লাম। জানলার পাশে মাথাটা রেখে আনমনা হয়ে কিছুক্ষণ কি যেন দেখছিলাম। 2-4টে স্টেশন পার হয়ে গেল। বীরভূমের লাল মাটি আর তালগাছ কখন যে পিছনে ফেলে এসেছি তাও খেয়াল করলাম না। বাইরে অন্ধকার নেমে এলো। উদাস সৃষ্টিটাকে ঘুরিয়ে কামরার মধ্যে নিয়ে এলাম। ভাবছিলাম কামরাটাকে একটু ভালো করে দেখে নেব, কিন্তু পারলাম না। দৃষ্টিটা সামনের দিকে এগোতে গিয়েই আটকে গেল। এমন বুদ্ধিদীপ্ত, উজ্জ্বল, গভীর, ঘন কালো টানা টানা দুটি চোখ আমি এর আগে কখনো দেখিনি। একবার নয়, দুবার নয়, বারবার দেখলাম। লুকিয়ে লুকিয়ে আবার দেখলাম। আপাদ মস্তক ভালো করে দেখলাম। অসভ্যের মতো, হ্যাংলার মতো আমি শুধু ওই দিকেই চেয়ে রইলাম। আমি যদি খোকনদার মতো সাহিত্যের ভালো ছাত্র হতাম ও সংস্কৃত সাহিত্য পড়া থাকতো, তাহলে হয়তো কালিদাসের মেঘদূতের উত্তর মেঘ থেকে কোট করে বলতাম, তন্নি শ্যামা শিখর দশনা পক্ক বিম্বধরষ্ঠী মধ্যে খামা চকিত হরিণী প্রেক্ষণা নিম্ন নাভি। কিন্তু কালিদাসের মতো আমি তো আর এগোতে পারিনি, এইখানেই আটকে গেলাম। তাছাড়া দানাপুর প্যাসেঞ্জারের ওই কামরায় অতগুলো প্যাসেঞ্জারের দৃষ্টিকে ফাঁকি দিয়ে এর চাইতে বেশি কি আর এগোতে পারা যায়? পরে অবশ্য মেম সাহেবকে আমি আমার সেদিনের মনের ইচ্ছের কথা বলেছিলাম। কয়েক মাস পরে আমি আর মেম সাহেব দানাপুর প্যাসেঞ্জারেই শান্তিনিকেতন থেকে কলকাতা ফিরছিলাম। বর্ধমানে এসে কামরাটা বেশ খালি হয়ে গেল। ও পাশের বেঞ্চিতে শুধু এক বৃদ্ধ বৃদ্ধা ছাড়া আর কোনো যাত্রী ছিল না। মেম সাহেব আমার হাতের উপর মুখটা রেখে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। আমিও যেন কি একটা ভাবছিলাম। হঠাৎ মেম সাহেব আমাকে একটু নাড়া দিয়ে বলল, শোনো। আমি খেয়াল করিনি। মেম সাহেব আবার আমাকে ডাক দিল, শোনো না। হ্যাঁ, কিছু বলছো? মেম সাহেব হাত দিয়ে আমার মুখটাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। আঙুল দিয়ে আমার কপালের উপর থেকে সব চুলগুলি সরিয়ে দিল। 2-4 মিনিট শুধু চেয়ে রইল আমার দিকে। একটু হাসল। সজল দৃষ্টিটা একটু ঘুরিয়ে নিল নিজের দিকে। এবার আমি ওর মুখটা ঘুরিয়ে নিলাম আমার দিকে। জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলবে? আমার দিকে ও তাকাতে পারল না। ট্রেনের কামরায় ওই স্বল্প আলোয় ঠিক বুঝতে পারলাম না, কিন্তু মনে হলো যেন লজ্জায় ওর মুখটা লাল হয়ে গেছে। দেখতে কিন্তু বেশ লাগছিল আমার। 2-4 মিনিট আমি ওকে প্রাণ ভরে দেখে নিলাম। তারপর কানে কানে ফিসফিস করে বললাম, লজ্জা করছে? মেম সাহেব কোনো জবাব দিল না, শুধু হাসল। একটু পরে আমার কানে কানে বলল, এই শোনো না, একটা কথা বলবো? বলো। প্রথম যেদিন তুমি আমাকে এমনি ট্রেনে যাবার সময় দেখেছিলে, সেদিন আমাকে দেখে তোমার ভালো লেগেছিল? আমার মনে হয়েছিল, তন্নি শ্যামা শিখর দশনা পক্ক বিম্বাধরষ্ঠী মধ্যে খামা চকিত হরিণী প্রেক্ষণা নিম্ন নাভি শ্রোণীভারা দল সগমনা স্ত্রোক নম্রা স্তনাভ্যাং ইয়া তত্র সৎযুবতী বিষয়ে সৃষ্টিরাদ্দেব ধাতু। মেম সাহেব ঠাস করে আমার গালে একটা চড় মেরে বলল, অসভ্য কোথাকার! ছি ছি মেম সাহেব, তুমি আমাকে অসভ্য বললে? অসভ্য বলতে হলে কালিদাসকে অসভ্য বলো, বুঝলে? তারপর একটু থেমে আমি জিজ্ঞাসা করলাম, তুমি রামায়ণ পড়েছ? কেন,
এবার বুঝি রামায়ণের একটা কোটেশন শোনাবে? আগে আমার প্রশ্নের উত্তর তো দাও। পড়েছ? পড়েছি। মূল রামায়ণ না তার অনুবাদ, কোনটা পড়েছ? মূল সংস্কৃত রামায়ণ আমি পড়িনি, কিন্তু অনুবাদ পড়েছি। ভেরি গুড। শোনো, দণ্ডকারণ্যে সীতাকে প্রথম দেখবার পর রাবণ কি বলেছিলেন জানো? কি আবার? সীতার রূপের তারিফ করেছিলেন, কিন্তু ঠিক কি বলেছিলেন তা আমার মনে নেই। ও তাই নাকি? আচ্ছা বেশ, তবে আমি মনে করিয়ে দিচ্ছি। শোনো, রাবণ সীতাকে বলেছিলেন। মেম সাহেব আমাকে বাধা দিয়ে বলল, থাক, তোমাকে আরো সব শোনাতে হবে না। ঠিক লাইনগুলো মনে না থাকলেও আমি জানি রাবণ কি ধরনের সাংঘাতিক বর্ণনা করেছিলেন। একটু থেমে দৃষ্টিটা একবার ঘুরিয়ে নিয়ে আমার মুখের কাছেই মুখটা এনে সে বলল, তুমিও তো এক রাবণ, ডাকাত কোথাকার। দিনে দুপুরে কলকাতা শহরের মধ্যে একেবারে আমাকে চুরি করলে। যাকে সেসব কথা, যা বলছিলাম, সেদিন কিন্তু শেষ পর্যন্ত আমি ধরা পড়েছিলাম। চুরি করে দেখতে দেখতে একবার ধরা পড়লাম। চোখে চোখ পড়তেই আমি দৃষ্টিটা ঘুরিয়ে নিলাম। মিনিট খানেক পরেই আবার চেয়েছি, আবার ধরা পড়েছি, আবার চেয়েছি, আবার ধরা পড়েছি। মেম সাহেবের দুটি বন্ধু কিছু ধরতে না পারলেও হাওড়া স্টেশন পৌঁছবার পর কামরা থেকে বেরোবার সময় আমার মনটা যে খারাপ হয়ে গিয়েছিল তা কিন্তু ও বেশ বুঝতে পেরেছিল। কিন্তু কি আর করা যাবে, দুজনের কেউই কিছু বলতে পারিনি। জীবনের বর্ষণ মুখর পথ চলতে গিয়ে এমনি একটু আধটু বিদ্যুতের চমকানি তো সবার জীবনেই দেখা দিতে পারে, তাতে আশ্চর্য হবার কিছুই নেই, অস্বাভাবিকতারও কিছু নেই। ওরা তিন বন্ধু কামরা থেকে নামবার কিছুক্ষণ পর আমি নামলাম। ধীর পদক্ষেপে এগিয়ে চলেছিলাম গেটের দিকে। আরেকবার তাকিয়ে নিলাম ওর দিকে। মনে মনে ভাবছিলাম, এই তো এক্ষুনি গেট পার হলেই হারিয়ে যাব কলকাতা শহরের জনারণ্যের মধ্যে। আর হয়তো জীবনে কোনো দিনও দেখা হবে না। হয়তো কেন, নিশ্চয়ই কোনো দিন দেখা হবে না। হঠাৎ গেটের দিকে তাকাতেই নজর পড়ল, মেম সাহেব একবার মুহূর্তের জন্য দাঁড়িয়ে পিছন ফিরল। আমি দূর থেকে হাত নেড়ে ওকে বিদায় জানালাম। কেউ বুঝল না, কেউ জানল না যে কি ঘটে গেল। এমনকি আমিও ঠিক বুঝতে পারিনি যে কি হয়ে গেল। আমি তো এর আগে কোনো দিন কোনো মেয়ের দিকে অমন করে দেখিনি। কোনো মেয়েও অমন করে আমাকে মাতাল করে তোলেনি। কিন্তু তবু কেন এমন হলো? শুধু বুঝেছিলাম যে বিধাতা পুরুষের নিশ্চয়ই কোনো ইঙ্গিত আছে। আর মনে মনে জেনেছিলাম যে দেখা আমাদের হবেই। বিশ্বাস করো দোলা বৌদি, শুধু আমার চোখের নেশা নয়, শুধু মেম সাহেবের দেহের আকর্ষণও নয়, আরও কি যেন একটা আশ্চর্য টান অনুভব করেছিলাম মনের মধ্যে। মনে মনে বেশ উপলব্ধি করলাম যে আমার জীবন যুদ্ধের নতুন সেনাপতি হাজির। এই নতুন সেনাপতি আমাকে সহজে পরাজিত হতে দেবে না, আমাকে পিছিয়ে যেতে দেবে না, আমাকে হারিয়ে যেতে দেবে না ভবিষ্যতের অন্ধকারে। অদৃষ্ট যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, কি আশ্চর্যভাবে দুটি অপরিচিত মানুষকে নিবিড় করে এক সূত্রে বেঁধে দেয়, তা ভাবলে আমি চমকে উঠি। পরের দিন বেশ দেরি করে অফিসে গেলাম। চিফ রিপোর্টার আশা করেনি যে আমি অফিসে আসব, তাই ওয়েলিংটন স্কোয়ারে মিটিং আর গোটা কয়েক প্রেস কনফারেন্স কভার করার ব্যবস্থা আগেই করেছিলেন। তবু আমি যেতেই উনি লাফিয়ে উঠলেন দেখে আশ্চর্য হলাম। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? তিনি বললেন, শোনো, তুমি দৌড়ে একবার পার্ক স্ট্রিটের আর্ট ইন্ডাস্ট্রিতে গিয়ে জামিন রায়ের এক্সিবিশনটা একটু দেখে এসো তো। আজই কিন্তু শেষ দিন, বুঝলে? ওর একটা রিভিউ না বেরোলে আমি আর দোতলায় উঠতে পারছি না। বুঝলাম যে ওপরওয়ালারা বারবার বলা সত্ত্বেও এক্সিবিশনটার রিভিউ ছাপা হয়নি এবং এডিটর সাহেব বেশ অসন্তুষ্ট। কলকাতার অন্যান্য রিপোর্টারদের মতো আমিও নৃত্য, গীত বা সঙ্গীতকলা বুঝতাম না, কিন্তু প্রয়োজন বোধে কলমের পর কলম রিপোর্ট লিখতে পারতাম ওসব নিয়ে। কেন, তানসেন, সদারও মতো কভার করেছি।
বড় গোলাম আলী খাঁ সাহেব গাইবার আগে স্টেজের পাশে ব্ল্যাকবোর্ডে রাগ ইত্যাদি লিখে দিতেন। আমার মতো সঙ্গীত বিশারদ রিপোর্টারদের দল সেই ফর্মুলা ভাঙিয়েই বেশ এক প্যারা লিখে দিতাম। শেষে আবার বাহাদুরি করে হয়তো মন্তব্য লিখতাম যে গতবারের চাইতেও এবারের খাঁ সাহেবের গান অনেক বেশি মেজাজি হয়েছিল, অথবা লিখেছি যে রাগ রাগেশ্বরীতে সেতার বাজিয়ে মুগ্ধ করে দিলেন রবিশঙ্কর। অনেকে ভিন্ন মত পোষণ করলেও আমার মতে রাগ রাগেশ্বরীতেই রবিশঙ্কর তার শিল্পী সত্তাকে সবচাইতে বেশি প্রকাশ করতে পারেন। আর কেন, মহাজ্যোতি সদনের রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে রোজ অন্তত এক কলম তো লিখতেই হতো। লিখেছি আজকে অধিবেশনে সবচাইতে উল্লেখযোগ্য শিল্পী ছিলেন দ্বিজেন মুখার্জি, বিশেষ করে তার শেষ গানখানি ভরা থাক স্মৃতির সুধায় বিদায়ের পাত্রখানি, সেটি বহুদিন ভুলতে পারবো না। গত বছরের সম্মেলনে এই গানখানি আর একজন খ্যাতনামা শিল্পী গিয়েছিলেন। ভালোই গিয়েছিলেন, কিন্তু তবু যেন এত ভালো লাগেনি। বোধ করি দরদের একটু অভাব ছিল। তাছাড়া কিছু গান আছে যা বিশেষ বিশেষ শিল্পীর কাছেই ভালো লাগে। চৈত্র দিনের ঝরা পাতার পথে অনেকেই হয়তো গাইতে পারেন, কিন্তু পঙ্কজ মল্লিকের মতো আর কি কেউ গাইতে পারবেন? কেন, সাইকেলের গাওয়া আমি তোমায় যত, বা কানন দেবীর গাওয়া সেদিন দুজনে দুলেছিনু বনে। এমনি করে কিছুটা কমন সেন্স আর কলমের জোরে রিপোর্টারের দল বেশ কাজ চালিয়ে যান। খবরের কাগজের রিপোর্টাররা অনেকটা মফস্বলের ডাক্তারবাবুদের মতো, কিছুতেই বিশেষজ্ঞ নন, অথচ সব বিষয়েই চিকিৎসা করেন। প্রয়োজন বোধে ছুরি কাছে নিয়ে একটা ছেঁড়া অ্যাপ্রন গায়ে চাপিয়ে পঞ্চানন চাটুর্যে বা মুরারি মুখার্জির ভূমিকায় অবতীর্ণ হতেও তারা দ্বিধা করেন না। সুতরাং আমিও দ্বিধা না করে চলে গেলাম যামিনী রায়ের এক্সিবিশনের রিভিউ করতে। একে এক্সিবিশনের শেষ দিন, তার উপরে আর্ট ইন্ডাস্ট্রির ছোট ঘর, বেশ ভিড় হয়েছিল। তবুও আমি ঘুরে ঘুরে দেখতে দেখতে কিছু কিছু নোট নিচ্ছিলাম। একটা হলের দেখা শেষ করে পাশের হলটায় যাবার মুখে অকস্মাৎ দেখা পেলাম মেম সাহেবের। ভাবলে আশ্চর্য লাগে, কিন্তু হাজার হোক, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, তাই না দোলা বৌদি? প্রায় দুজনেই একসঙ্গে বললাম, আরে আপনি আপনি বুঝি যামিনী রায়ের ভক্ত? আমাকে প্রশ্ন করে মেম সাহেব। বললাম, 50 টাকা মাইনের রিপোর্টারি করি বলে এই আধ ঘন্টার জন্য ভক্ত হয়েছি। ও, আপনি বুঝি রিপোর্টার? কেন, নির্লজ্জ আর বেহায়াপানা দেখে এখনো আপনার বুঝতে কষ্ট হচ্ছে? ছি ছি, ও কথা কেন বলছেন? পাশের পেন্টিংটা এক নজর দেখে মেম সাহেব মন্তব্য করল, রিপোর্টারদের তো ভারী মজা। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস। শেষ করতে হয় না, তার আগেই ও বলল, আপনি দেখছি রবীন্দ্রনাথেরও বড় ভক্ত। হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল, আর একটু পরে দেখবেন আমি আপনারও ভক্ত। লোকের ভিড়ের মধ্যে আর কথা হলো না। এই 2-1 মিনিটের মধ্যেই কিছু কলা রসিক বেশ এক ঝলক আমাদের দেখে নিলেন। পাশের হলটা ঘুরে দেখে নিয়ে আমরা দুজনেই একসঙ্গে বেরিয়ে এলাম। এখন রাত প্রায় 1:30 বাজে, তাই আজ আর লিখছি না। কালকে সকাল সকাল উঠতে হবে। 9টার সময় প্রাইম মিনিস্টারের মান্থলি প্রেস কনফারেন্স। সুতরাং তুমি বেশ বুঝতেই পারছো যে কাল সকালে আমার দুর্ভোগ আছে। কাল তো তোমাদের দুজনেরই ছুটি, তোমরাও নিশ্চয়ই এখনো ঘুমোওনি। বেশ কল্পনা করতে পারছি খোকনদা তোমার কোলের উপর মাথা দিয়ে শুয়ে আছে, আর তুমি তোমার ওই বিখ্যাত বেসুরো গলায় তাকে একটা প্রেমের গান শোনাচ্ছ। তাই না দোলা বৌদি? শেষ হলো মেম সাহেব প্রথম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের
কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।